ওকে, আমরা সলিডিফিকেশন অ্যান্ড ক্রিস্টালাইজেশন দেখছিলাম। প্রথম ক্লাসে আমরা হিট ট্রান্সফার রিলেটেড কিছু ইস্যু নিয়ে আলাপ করেছিলাম। আমরা বলেছিলাম যে যখন একটা লিকুইড মেটাল সলিডিফাই হয় তখন ইন এ মোল্ড কতগুলো রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স করে, যার কারণে হিট ট্রান্সফার হতে একটু সময় লাগে। এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে আমরা টোটাল 5টা রেজিস্ট্যান্স কথা বলেছিলাম, এবং তার মধ্যে আমরা বলেছিলাম যে 2টো রেজিস্ট্যান্স আমরা উই ক্যান ইগনোর। এরপরে আমরা আলাপ করেছিলাম হলো ইফ দ্য কাস্টিং ইজ কন্ডাক্টিভ কম্পেয়ার টু দ্য মোল্ড, তখন মোল্ড ম্যাটেরিয়ালটি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অফার করে, এবং তার রিলেটেড আমরা ম্যাথমেটিক্যাল কিছু হিসাব কিতাব দেখেছিলাম যে আমরা চেঞ্জ ইন টেম্পারেচার উইথ টাইম কত হয়, চেঞ্জ ইন ডিস্টেন্স উইথ টাইম কত হয়, এবং আলটিমেটলি একটা পার্টিকুলার টাইমে কত থিকনেস সলিডিফাই হয় তার একটা ডেরিভেশন আমরা দেখেছিলাম। এবং এখান থেকে আমরা সলিনব রুল ডিরাইভ করেছিলাম, যেটা ইন্ডিকেট করে একটা কাস্টিং সলিডিফাই হতে গেলে পরে তার সলিউশন টাইম কত লাগবে। ওকে, সো আজকে আমরা আর যে রেজিস্ট্যান্স গুলো ছিল সেই রেজিস্ট্যান্স গুলো আমরা ভেরি ব্রিফলি, এটা নিয়ে আমরা ডিটেল আলাপ করবো না, যেহেতু প্রিন্সিপাল গুলো মোটামুটি সেম জিনিস। তো এখানে আমরা সেকেন্ড যে রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা ছিল কাস্টিং। মানে এখানে যে কয়টা আমাদের ভেরিয়েবল যেটা আছে, মোল্ড আছে, সলিডিফাইড মেটাল যেটা আছে, এবং ইন্টারফেস যেটা আছে, তার মধ্যে কাস্টিংটা কম্পারেটিভলি মোর ইনসুলেটিং। যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, লেড টিন অ্যালয় আমরা যদি কাস্টিং করি স্টিল ডায়ে, অথবা প্লাস্টিক কাস্টিং করি স্টিল ডায়ে, অথবা কপার মোল্ডে যদি স্টিল কাস্টিং করি। সো এই সমস্ত ক্ষেত্রে স্টিল যে কাস্টিং যেটা আছে সেই কাস্টিংটা রিলেটিভলি ইনসুলেটিভ, এবং সেই সমস্ত ক্ষেত্রে কাস্টিংটা মোস্ট অফ দ্য রেজিস্ট্যান্স সে অফার করে টু হিট ট্রান্সফার। দিস ডেরিভেশন entirely not suitable for non-ferrous material। আমরা বলেছিলাম নন ফেরাস ম্যাটেরিয়াল রিলেটিভলি কন্ডাক্টিভ, যার জন্য প্রথম যে কেসটা আমরা আলাপ করেছিলাম সেটার মধ্যে ওইটা পড়ে। ওকে, তো এখানে আমি শুধু ডায়াগ্রামটা একটু খেয়াল করি। এখানে আমরা আগে দেখেছিলাম যে লিকুইডের যে টেম্পারেচার ছিল, বিকজ অফ দ্য কনভেকশন লিকুইডের মধ্যে হিট সরাসরি চলে যায়, টেম্পারেচার ইউনিফর্ম থাকে, এবং সলিডের মধ্যেও সেই একই টেম্পারেচার অ্যাটেন্ড করে, বিকজ সলিডের মধ্যে হিট ট্রান্সফার ভেরি ফাস্ট। সো আলটিমেটলি আমরা এই হরাইজন্টাল লাইনটা সলিড মধ্যে পেয়েছিলাম, এবং তারপরে ভেরিয়েশন আমরা দেখেছিলাম টেম্পারেচার প্রোফাইল গুলো উইথ টাইম ভেরি করছিল ইন দ্য মোল্ড। এখন যেটা বলছি আমরা যে মোল্ড ইনসুলেটিভ ঠিক আছে, মোল্ড যে টেম্পারেচার আছে সেটা ফাইন, লিকুইডের যে টেম্পারেচার যেটা আছে সেটা সলিডের মধ্যে যে চেঞ্জ হচ্ছে, বিকজ সলিড নাও ইনসুলেটিং এবং সলিড অফারিং দ্য রেজিস্ট্যান্স। এবং আগেকার ট্রিটমেন্ট গুলো ফলো করেই আমরা ফাইনাল ইকুয়েশনটা এখানে তৈরি করতে পারি, এবং যেটা দেখানো হয়েছিল যে S ইজিক্যাল টু টুয়াইস গামা রুট ওভার আলফা ইন্টু টি। আলফা ছিল থার্মাল ডিফিউসিভিটি। সো এবং গামা একটা কনস্ট্যান্ট, একটা জটিল একটা কনস্ট্যান্ট, এরর ফাংশন সহ আছে। এনিওয়ে আমরা এটা ডিরাইভ করছি না, আমরা ফাইনাল রেজাল্ট এখানে দিচ্ছি। বেসিক্যালি ইট ইজ এ কনস্ট্যান্ট। সো একটা thickness of solid formed at a particular time, সেটা আমরা এই ফর্মুলাতে রিপ্রেজেন্ট করতে পারি। এটা হলো আমরা যেটা ডিরাইভ করলাম সেটা একটা থিওরিটিক্যাল ডেরিভেশন। প্র্যাকটিক্যালি সিমিলার কাইন্ড অফ রেজাল্ট আমরা পেয়ে থাকি। ফর এক্সাম্পল, এই ধরনের একটা যদি স্টিল কাস্টিং করা হয় কাস্ট আয়রন মোল্ডে, তখন ইকুয়েশনটা জাস্ট এইভাবে হচ্ছে। সো এর সাথে যদি কম্পেয়ার করি, আমরা এই আলফাটাকে যেহেতু কনস্ট্যান্ট বাইরে যদি নিয়ে যাই, এখানে একটা কনস্ট্যান্ট পাবো হুইচ ইজ এ, রুট ওভার টি ঠিকই আছে, কিন্তু নতুন একটা প্যারামিটার মাইনাস বি বলে একটা কনস্ট্যান্ট এখানে চলে আসে। এবং গ্রাফে যদি আমি এখানে দেখি, তাহলে এবারে দেখা যাচ্ছে গ্রাফটা নর্মালি এটা এস এর সাথে টি রিলেশন যদি করি রুট ওভার টি, তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়ার কথা যেটা জিরো দিয়ে যাবে, কিন্তু বেসিক্যালি এটা স্ট্রেট লাইনটা জিরো দিয়ে যাচ্ছে না, সেটা একটা মাইনাস বি পর্যন্ত আছে। এবং এই মাইনাস বিটা কোত্থেকে আসছে, মাইনাস, যদি মাইনাস বি না থাকতো তার মানে জিরো দিয়ে যেত, তার মানে সময় এই জিরো থেকে শুরু হলে পরেই থিকনেস ডেভেলপ করা শুরু করেছে। এখানে আমরা যেটা দেখছি যে উইথ টাইম, টাইম যখন 1 সেকেন্ড হবে তখনই সলিড স্ক্রিন আমি পাচ্ছি না, আনটিল সে ওয়ার্কআউট করে মাইনাস বিটা। সো একটা কারণ হতে পারে, এখানে দুটো কারণ দেখানো হচ্ছে। একটা হলো যদি হিট আমরা লস করি বিকজ অফ টার্বুলেন্স, এক্সপেরিমেন্টালি এটা একটা ফ্যাক্ট। আমরা দেখি রিয়েল কেসে
লিকুইড মেটাল হিট লস করেন বিকজ অফ টার্বুলেন্স। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইন্টারফেস রেজিস্ট্যান্স। ইন্টারফেসের কারণেও হিট এক্সট্রাক্ট করতে একটু দেরি লাগে, যেটা আমরা পরের স্লাইডগুলোতে দেখবো। সো বেসিক্যালি এই দুটো কারণে এখানে আমরা যে উল্লেখ করেছি যে কিছু সময় লাগে সলিড স্কিন ফর্ম করা শুরু করতে, এবং সেইটাই হলো -D। 3 নম্বর যেটা আছে সেটা হলো যে এখানে রেজিস্ট্যান্স 3 ইন্টারফেস। তার মানে মোল রিলেটিভলি কন্ডাক্টিভ, সলিড স্কিন যেটা ফর্ম করলো সেটা রিলেটিভলি কন্ডাক্টিভ। সুতরাং মাঝখানে যে ইন্টারফেস যেটা আছে সেই ইন্টারফেসটা আলটিমেটলি এখানে হিট ফ্লোটাকে কন্ট্রোল করছে। এবং এটা কোনো কোনো ক্ষেত্রে এটা ডমিনেটিং হতে পারে। ফর এক্সাম্পল, যখন আমরা মোল্ড কোট ইউজ করি, ইনসুলেটিং মোল্ড কোট, আমরা তোমরা যখন পড়বে গ্রিনসেন সিস্টেম পড়া শুরু করবে, তখন আমরা তখন দেখবে যে আমরা যদি ফাইনার স্যান্ড ইউজ করি, তাহলে করে লিকুইড মেটাল ভিতরে পেনিট্রেট করতে পারবে না বিকজ অফ সারফেস টেনশন। ঠিক আছে? সো সারফেস উইল বি ভেরি ফাইন। কিন্তু যদি ফাইনার স্যান্ড ইউজ করি, তাহলে ছিদ্রগুলো কমে যাবে, সুতরাং এখান থেকে গ্যাস বেরোতে পারবে না। সো পারমেবিলিটি বলে একটা শব্দ আছে, যেটা প্রপার্টি অফ দ্য মোল্ড, সেটা কমে যাবে এবং কাস্টিং উইল বি ডিফেক্টিভ। এখানে অনেক পোরোসিটি জমবে। সুতরাং এইটা গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার জন্য আমরা চাই যে মোল্ডের স্যান্ড যেটা ইউজ করবো, স্যান্ডটা যেন একটু মোটা দানার হয়, যাতে করে ভিতরে অনেক ফাঁক থাকে, সে ফাঁক দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? কিন্তু আবার ফাঁক যদি বেশি বড় হয়ে যায়, স্যান্ড গ্রেইন যদি বেশি হয়, তাহলে স্যান্ডের ফাঁকে ফাঁকে যে জায়গাটা আছে সেই জায়গাটা বেড়ে যাবে, তখন লিকুইড মেটাল ক্যান পেনিট্রেট ইনটু দ্য মোল্ড। যখন লিকুইড মেটাল পেনিট্রেট করবে, তখন সারফেস উইল বি ভেরি রাফ। সো মেশিনিং খরচ বেড়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা। ওইটাও আমরা চাই না। যার জন্য যেটা করা হয়, গ্যাস বেরিয়ে যাওয়ার জন্য, সুবিধার জন্য মোটা দানার স্যান্ড ইউজ করা হয়, কিন্তু এট দ্য সেম টাইম লিকুইড মেটাল যদি পেনিট্রেট করতে না পারে, সেই জন্য সারফেসের মধ্যে একটা থিন একটা কোটিং দিয়ে দেওয়া হয়, যেটা ইনসুলেটিং মোল্ড করতে। সাধারণত সিরামিক ম্যাটেরিয়ালে সিরামিক স্লারি দিয়ে আমরা একটা ব্রাশ করে এই সমস্ত জিনিস দেওয়া হয় পার্টিকুলার। এবং আরেকটা, এটা হলো আমরা স্যান্ড মোল্ডের কথা বললাম। মেটাল মোল্ডে আরেকটা যেটা করা হয়, সেটা হলো যে মেটাল মোল্ডে যখন লিকুইড মেটাল ঢালা হয়, মেটাল ডাই কাস্টিং এর মধ্যে ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, ফিউ সেকেন্ডের মধ্যে কাস্টিং শেষ হয়ে যায়। র্যাপিডলি ইনজেক্ট করে, সলিডিফাই হয়ে গেল, বের করে দিল, কাস্টিং বেরিয়ে গেল, আবার এটা রেডি হয়ে গেল। ঠিক আছে? কিন্তু এই মেটাল মোল্ড যেটা আছে, মেটাল মোল্ডের মধ্যে লিকুইড মেটাল যাতে এই দুইটার মধ্যে ইন্টারাক্ট না করে, অর্থাৎ মোল্ডের সাথে মেটাল লেগে গেল, তখন আবার ঝামেলা বেড়ে যাবে। যাতে লেগে না যায়, সেই জন্য মেটাল মোল্ডের মধ্যে সবসময় একটা কোটিং দেওয়া হয়। তেমন একটা কাস্টিং হয়ে গেল, খুলে ফেললাম, কাস্টিং বেরিয়ে গেল, তখন আবার একটা স্প্রে করা হয়। স্প্রে করে এর মধ্যে একটা কোট দেওয়া হয়, যেটা আলটিমেটলি প্রিভেন্ট করে এই লিকুইড মেটালের সাথে মোল্ডের ইন্টারাকশনটা। সো এই ধরনের জিনিসগুলো যদি দেওয়া হয়, তো এই যে কোটিং যেগুলো দেওয়া হয়, প্রায় সবগুলো কোটিংই সাধারণত ইনসুলেটিং মোল্ড কোট। সুতরাং এইটা তখন হিট ট্রান্সফারকে প্রিভেন্ট করতে পারে। আরেকটা ঘটনা ঘটে, স্যান্ড কাস্টিং এ বেশি ঘটে, সেটা হলো যে আমি লিকুইড মেটাল ঢেলে দিলাম মোল্ডের মধ্যে, সলিড ফর্ম করতেছে। ওয়ান সলিড ইজ ফর্ম, এরপরের থেকে সলিড টেম্পারেচার চলে যাবে, সলিড শ্রিঙ্ক করা স্টার্ট করবো। তার মানে মোল্ডের মধ্যে এটা হলো সলিড, এটা হলো মোল্ড। সলিড শ্রিঙ্ক করে ইনওয়ার্ড শ্রিঙ্ক করতে থাকলো, আর মোল্ড হিট নিচ্ছে, মোল্ড আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছে, মোল্ড এক্সপ্যান্ড করে আউটওয়ার্ডস। সো মোল্ড আউটওয়ার্ডস এক্সপ্যান্ড করছে, সলিড ইনওয়ার্ডস এক্সপ্যান্ড করছে, কন্ট্রাক্ট করছে, যেমন মাঝখানে একটা এয়ার গ্যাপ ফর্ম করে। সো এয়ার, আমরা জানি এয়ার ইনসুলেটিং। সো এই দুটো কারণে ইন্টারফেসটা, মেটাল মোল্ড ইন্টারফেসটা ক্যান অ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার ফর হিট ট্রান্সফার। এবং সেই সমস্ত ক্ষেত্রে টেম্পারেচার প্রোফাইল যেটা দেখছি আমি, যে লিকুইড কন্ডাক্টিভ, সলিড ইকুয়ালি কন্ডাক্টিভ। সো টেম্পারেচার এখানে চলে গেল, মোল্ডের যে টেম্পারেচার অ্যাটমসফিয়ারে যেটা ছিল সেটাও ওই পর্যন্ত চলে গেল, কিন্তু সারফেসের মধ্যে এই যে একটা লার্জ ড্রপ ইন টেম্পারেচার, বিকজ এটা ইন্টারফেসটা নন কন্ডাক্টিভ। সো এই ধরনের সিনারিও যদি হয়, তাহলে আগের মতোই আমরা ইকুয়েশন দিয়ে ডিরাইভ করতে পারি, এবং আলটিমেটলি যে ইকুয়েশন যেটা পাই ফর সলিড থিকনেস অফ সলিড ফর্ম, সেটা হলো এই ধরনের একটা ফর্মুলা। ঠিক আছে? এবং এসকে আমরা অ্যাজ ইউজুয়াল ভিবাই রেশিও দিয়ে রিপ্লেস যদি করি, তাহলে মেটাল সলিডিফাইড টাইম অফ সলিডিফিকেশন ক্যান বি ডিটারমিন ইউজিং দিস ফর্মুলা। এয়ার গ্যাপের যে কথাটা যে বললাম, সেই এয়ার গ্যাপটাও একইভাবে আমরা ইনফ্যাক্ট ক্যালকুলেটও করতে পারি, যে কত থিকনেসের একটা এয়ার গ্যাপ পাম্প করতে পারে। আমরা যেটা বলছি, দুইটা জিনিস হয় এখানে। একটা হলো
মেটাল যেটা সলিডিফাই হয়েছে সেটা কন্ট্যাক্ট করে, সুতরাং মেটাল কত কন্ট্যাক্ট করলে সেটা আমরা ইজিলি করতে পারি, আলফা ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। আরেকটা হলো মোল কতটা এক্সপ্যান্ড করে, সেটাও আমরা মোল্ডের প্রপার্টি দিয়ে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। সো এই দুটা যোগফলটি আলটিমেটলি কতটুকু একটা গ্যাপ ফর্ম করলো, এবং সেটা যদি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি অফ কাস্টিং থিকনেস, সেটাকে যদি ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পরে এই দুটা রেশিও আনুমানিক এই ধরনের ফর্মুলাতে রিপ্রেজেন্ট করতে পারি। একটা এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম কাস্টিং রুম টেম্পারেচার, সেটা যদি করি, কাস্টিং এর সাইজ যদি 2 মিলিমিটার হয়, তাহলে এয়ার গ্যাপ যেটা ফর্ম করে সেটা অ্যাপ্রক্সিমেটলি 10 মাইক্রন। আর 1 মিটার সাইজের কাস্টিং যদি হয়, বড় কাস্টিং যদি হয়, তাহলে পরে 10 মিলিমিটার 1 সেন্টিমিটার পর্যন্ত গ্যাপ হতে পারে। এই এয়ার গ্যাপ ফর্ম করাটা অ্যাডভান্টেজেস আমাদের জন্য টু সাম এক্সটেন্ট, বিকজ এই এয়ার গ্যাপ ফর্ম করার কারণেই কাস্টিংটা আমি খুব সহজেই মোল্ডটিকে সেপারেট করতে পারি। যদি এয়ার গ্যাপ ফর্ম না করতো, লিকুইড মেটাল যদি কাস্টিং এর সাথে এয়ার হয়ে যেত, তাহলে পরে আবার আরেক অন্য ঝামেলা হয়ে যেত। ওকে, সো আরেকটা জিনিস এখানে মেনশন করা দরকার, যদিও নাম দেওয়া হয়েছে এয়ার গ্যাপ, বেসিক্যালি ওই মাঝখানে এয়ার গ্যাপ থাকে না, ওইটার মধ্যে বিভিন্ন ধরনের মোল গ্যাস জাতীয় কিছু আছে, রাফলি 50% এয়ার, 50% মোল গ্যাস আমরা ক্যান কনসিডার। ওকে, সো আমরা মোটামুটি হিট ট্রান্সফার রিলেটেড ইস্যুগুলো শেষ করলাম। এখানে বিভিন্ন ধরনের প্রপার্টি আছে টু সলভ প্রবলেমস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের মোল কনস্ট্যান্ট, থার্মাল ডিউরেসিটি, ভলিউমেট্রিক হিট ক্যাপাসিটি এক্সেট্রা যা আমাদের লাগে, সেগুলো এখানে একটি ডেটা দেওয়া আছে, ফর রেফারেন্স আমরা ইউজ করতে পারি। নাও নেক্সট পয়েন্ট যেটা, সেটা হলো যে ইনক্রিজড হিট ট্রান্সফার। আমরা বলছি যে মোল্ড থেকে লিকুইড মেটাল থেকে হিট বেরিয়ে যেতে সমস্যা হচ্ছে বিকজ অফ রেজিস্ট্যান্স। এখন উই ওয়ান্ট হিট টু বি ডিসিপেটেড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। কেন? বিকজ যত তাড়াতাড়ি মেটাল সলিডিফাই হবে, গ্রেন যেটা ডেভেলপ করবে, গ্রেন সাইজ তত ছোট হবে, এবং আমরা জানি গ্রেন সাইজ যত ছোট হবে, কাস্টিং এর প্রপার্টি তত বড় হবে। সো আমাদের টার্গেট হলো গ্রেন সাইজ কি করে ফাইনাল করা যায়, ঠিক আছে? গ্রেন সাইজ ফাইনাল করতে গেলে পরে মেটাল কত তাড়াতাড়ি সলিডিফাই হবে, সো হিটটাকে কত তাড়াতাড়ি আমি সরিয়ে ফেলতে পারি। এখন দুটো উপায় আছে, ইমিডিয়েটলি আমি বলতে পারি যে স্যান্ড মোল্ডে এক রেটে সলিডিফাই হবে, মেটাল মোল্ডে এক রেটে সলিডিফাই হবে, সুতরাং মেটাল মোল্ড ফাস্টার রেটে সলিডিফাই হবে, সো উই ক্যান ইউজ মেটাল মোল্ড টু ইনক্রিজ দ্য রেট অফ হিট ট্রান্সফার। আরেকটা যদি স্যান্ড মোল্ড ইউজ করি, তাহলে পরে অল্টারনেটিভ ওয়ে যেটা আছে সেটা হলো চিল ইউজ করা বা ফিন ইউজ করা, ঠিক আছে? সো এক্সটার্নাল আর ইন্টারনাল দুই ফর্মে চিল ইউজ করা যেতে পারে, আর ফিন বলতে যেটা মিন করা যায় সলিড এবং কাস্টন দুইটাই হতে পারে। আমরা দেখি জিনিসটা কি। সো চিল মানে হলো যে আমি যখন মোল্ডটা তৈরি করব, মোল্ড তৈরি করার সময় আমি যে জায়গা থেকে হিট তাড়াতাড়ি এক্সট্রাক্ট করতে চাই, মোল্ড বানানোর সময় প্যাটার্নের পাশে ওইখানে একটা মেটালের টুকরা রেখে দেবো, ঠিক আছে? মেটালের টুকরা রেখে দিব, তারপরে মোল্ড অ্যাজ ইউজুয়াল বানাবো, এবং তারপরে মোল্ড খুলে প্যাটার্নটাকে আমি সরিয়ে ফেললাম, কিন্তু চিলের টুকরা, মেটাল টুকরাটা ওখানে থেকে যাবে। যার ফলে এখন যদি আমি লিকুইড মেটাল ঢালি, তাহলে যেখানে মেটালের পার্টটা আছে সেখান থেকে খুব তাড়াতাড়ি হিট এক্সট্রাক্ট করবে। সো দিস ইজ দ্য চিলিং অফ দ্য মোল্ড বা চিলিং অফ দ্য মেটাল, সেটা আমরা বলতে পারি। সো চিল ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি, এবং বিভিন্ন ধরনের চিল ম্যাটেরিয়াল ইউজ করা যায়, এবং তাদের এক একটা চিলিং পাওয়ার এক এক রকম হয়। এখন এক্সটার্নাল চিল মানে হলো, আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে আমি একটা মোল্ডের মধ্যে আরেকটা মেটালের টুকরা প্যাটার্নের পাশে বসিয়ে আমি মোল্ড তৈরি করলাম, তারপরে প্যাটার্ন সরিয়ে ফেললাম, কাস্টিং করলাম, প্যাটার্ন চিলের টুকরাটা রয়ে গেল, কাস্টিং সলিডিফাই হয়ে গেল, মোল্ড ভেঙে আমরা কাস্টিং এ সরিয়ে ফেললাম, চিলেরটাও সরিয়ে ফেললাম, সো ফাইন সেপারেটেড, ইজ কল্ড এক্সটার্নাল চিল। কারণ ইন্টারনাল চিল বলে আরেকটা আছে, সেটা হলো যে কাস্টিং এর কোনো একটা জায়গা আছে হলো, মনে করো রাউন্ড পার্ট আছে যেখানে মেটালের টুকরা বসানো খুব ডিফিকাল্ট হতে পারে, তখন আমরা যেটা করি অ্যাজ ইউজুয়াল মোল্ড বানাই, প্যাটার্ন দিয়ে মোল্ড বানালাম, তারপরে প্যাটার্ন সরিয়ে ফেলার পরে যে জায়গাটার মধ্যে চিলিং দরকার, ওই জায়গাটার মধ্যে আমি মেটালের টুকরা রেখে দিলাম। তো মনে করো একটা পার্টের মধ্যে একটা গোল জায়গা আছে, তারপরে মনে করো দুই পাশে হরাইজন্টাল দুইটা পার্ট আছে, যখন প্যাটার্ন খুলে ফেললাম, এই গোল যে ক্যাভিটি যেটা হলো, সেই ক্যাভিটির মাঝখানে একটা মেটালের টুকরা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখন আমি সলিডিফাই করলাম, লিকুইড মেটাল ঢাললাম, লিকুইড ঢেলে পুরো জায়গাটা ভরে গেল, এবং যে জায়গাটার মধ্যে মেটালের টুকরা ছিল সে ওই মেটালটা হিট তাড়াতাড়ি নিয়ে নিবে। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে কি, যে ইন্টারনাল যেহেতু ভিতরে কাস্টিং এর ভিতরে টুকরাটা আছে, সো এটা ভিতরেই থেকে যাবে, এটা সরানোর কোনো উপায় নেই, দ্যাটস হোয়াই ইটস কল্ড ইন্টারনাল চিল, ঠিক আছে? এবং ইন্টারনাল চিলের সুবিধা তো বললাম, অসুবিধা যেটা সেটা হলো যে
যদি চিল ম্যাটেরিয়াল যেটা আমি ইউজ করছি, মেটালের টুকরাটা, সেটা যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, অপরিষ্কার নোংরা বলতে মিন করছি সারফেসটা ভালো না, সারফেসের মধ্যে প্রচুর অক্সাইড আছে, ঠিক আছে, আলটিমেটলি ওগুলো কাস্টিং এর ভিতরে থেকে যাবে। অথবা মেটালের যেটা ইউজ করেছি, মেটাল কম্পোজিশন ডিফারেন্ট ফ্রম দা লিকুইড মেটাল টু বি কাস্ট, সেখানেও আরেক ঝামেলা হতে পারে। সো সাধারণত যেটা করা হয় যে মেটালটা কাস্ট করবো সেই মেটালের টুকরাই দেওয়া হয়, এবং সারফেসটা থরলি ক্লিন করতে হয়, থরলি ক্লিন করতে হয় যাতে করে ভিতরে কোনো অক্সাইড ফিল্ম না থাকে, এবং অক্সাইড ফিল্ম থাকলে নিজে ডিফেক্ট হিসেবে কাজ করে এবং এখান থেকে পরোসিটি ক্রিয়েট করে, আমরা পরে দেখবো। সো এই জন্য ইট শুড বি ক্লিন ভেরি থরলি, যাতে করে কোনো ধরনের অক্সাইড ফিল্ম অ্যান্ড ময়েশ্চার না থাকে। ওকে, সো এখানে একটা এক্সপেরিমেন্টাল ডেটা এখানে দেখানো হয়েছে। সো এই হলো কাস্টিং, একটা প্লেট কাস্টিং করা হয়েছে। প্লেট কাস্টিং এর এটা প্যাটার্নের পাশে একটা মেটালের টুকরা যেটাকে বলা হচ্ছে চিল, এবং তারপরে মোল্ডের মধ্যে স্যান্টেন দিয়ে অ্যাজ ইউজুয়াল মোল্ড তৈরি করেছি, টপ পার্ট বটম পার্ট যেভাবেই করি না কেন, এবং তারপরে কাস্টিং শেষ হয়ে গেল, মেটাল সলিডিফাই হয়ে গেল, কাস্টিংটাকে সরিয়ে ফেললাম, চিলটাকে সরিয়ে ফেললাম, সিম্পল। সো দিস আর এক্সটার্নাল চিল। এখানে প্লেটটা বলা হয়েছে 225 বাই 150 বাই 50 থিকনেসের কাস্টিং, এবং যেখানে চিলটা দেওয়া হয়েছে। এখন যেটা জেনারেট করা হচ্ছে সেটা হলো যে এইখান থেকে চিল সারফেস থেকে মেটাল কত সময়ে সলিডিফাই হচ্ছে উইথ ডিস্টেন্স, ঠিক আছে, সেটা কত সময় সলিডিফাই হচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম এই চিলের ম্যাটেরিয়ালটা যদি ভ্যারি করাই, তাহলে পরে সময়ের কোনো চেঞ্জ হয় কিনা। সো ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট হিসেবে ধরি, একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের চিল বানাইছি, লেটস সে কপারে একটা চিল বানালাম, কপারে চিল বানালে মনে করো দিস দ্যাট আস কপার। তো কপারে চিল বানানোর পরে এখন এখানে দেখাচ্ছে ডিস্টেন্স ফ্রম চিল, এটা হলো ডিস্টেন্স ফ্রম চিল মানে জিরো, মানে এই পয়েন্টে। তো এই পয়েন্টে করলে সলিডিউশন টাইম হলো এখানে চিল থেকে যদি 200 মিলিমিটার দূরে, এইখানে আমি সলিডিউশন কত সময় হয়েছে সেটা যদি হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে টাইম বেড়ে গেছে। আরো দূরে যদি দেই তাহলে টাইম আরো বেড়ে গেছে। সো বেসিক্যালি তাই হওয়ার কথা, চিল তাড়াতাড়ি হিট এক্সট্রাক্ট করবে, তো তার কাছে যে সমস্ত মেটেরিয়াল আছে সেগুলো ফাস্টার সলিডিফাই হবে। এখন এই চিল যেটা আছে সেটার একটা চিলিং পাওয়ার আছে, চিলিং পাওয়ার বলতে মিন করছি সে কত ফাস্টার রেটে বা কত হিট সে নিতে পারে, তাই না। আমি যে একটা কপারের ম্যাটেরিয়াল দিই, অথবা মনে করেন আমি একটা প্লাস্টিকের চিল দিলাম, তাহলে কি হবে, বা একটা কাঠের টুকরা বসালাম, তাহলে কি তার চিলিং পাওয়ার থাকবে? ডেফিনেটলি না। সো তার মানে ম্যাটেরিয়াল ওয়াইজ চিলিং পাওয়ারও ভ্যারি করে। সো এখানে সেই চিলিং পাওয়ারটা একটা হিসাব করা হয়েছে বা ইউজিং হিট ক্যাপাসিটি অথবা পার ইউনিট এরিয়া, যেভাবেই করি না কেন, জুলস পার কে দেওয়া হয়েছে, এখানে জুলস পার কে পার মিলিমিটার স্কোয়ার, যেভাবে হিসাব করি। সো ডিফারেন্ট কাইন্ড অফ চিলিং ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন টাইম এখানে আমি পাচ্ছি। সো the ability of a metal to be chilled depends on capacity of the absorbing heat, যেটাকে হিট ডিফিউসিভিটি দিয়ে মেজার করা হয়। তার মানে যে ম্যাটেরিয়ালে হিট ডিফিউসিভিটি যত বেশি হবে সে তত হিট বেশি নিতে পারবে, ঠিক আছে, কেরোসি, ঠিক আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে হিট ডিফিউসিভিটি কপারে সবচেয়ে বেশি। তার মানে আমরা এবং এই দ্বারা থেকে বলতে পারি যে কপার হ্যাজ দ্য হাইয়েস্ট চিলিং পাওয়ার, তার মানে কপার সবচেয়ে বেশি তাড়াতাড়ি হিট নিতে পারবে, সবচেয়ে বেশি হিট নিতে পারবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সমস্যা আছে একটা, সেটা হলো যে কপারের যদি আমি 1 মিলিমিটার সাইজ একটা টুকরা দেই, অথবা 1 ইঞ্চ সাইজ একটা টুকরা দেই, তাহলে এবারে কার চিলিং পাওয়ার বেশি হবে। যদি ছোট স্যাম্পল হয় সে খুব তাড়াতাড়ি হিট দিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে, আর হিট নিতে পারবে না, ঠিক আছে। সো স্যাম্পল সাইজ যত বড় হবে সে তত বেশি হিট নিতে পারবে, তার মানে চিলিং পাওয়ার তত বেশি হচ্ছে। সো একটা ফুল চিলিং পাওয়ার অফ দ্য ম্যাটেরিয়াল তখনই অ্যাক্টিভেট হবে, ফুললি ডেভেলপ হবে, যদি সেই ম্যাটেরিয়ালটা ইনফাইনাইটলি থিক হয়। তার মানে সেই হিট দিয়ে আর কখনো স্যাচুরেটেড হবে না, সবসময় আনস্যাচুরেটেড হবে বিকজ অফ ইটস শেয়ার সাইজ, ঠিক আছে। যদি ছোট সাইজ হয় তাহলে পরে আলটিমেটলি আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম ইট ক্যান নো লঙ্গার অ্যাবজর্ব হিট। সুতরাং আমাকে একটু আগে যে আমি যে ফর্মুলে দেয় হিট ডিফিউসিবিলিটি আমি হিসাব করতেছি, এই ডিভিসিটিভির সাথে দিলে হিসাব করলে চলবে না, আমাকে দিতে হবে ভলিউমেট্রিক হিট ক্যাপাসিটি, পার ইউনিট ভলিউম সে কতটা হিট নিতে পারে, ঠিক আছে। সো আমাদের এখন হিসাব করতে হবে একটা ফাইনাইট সাইজের যদি চিল ইউজ করি, চিলের টুকরা যদি ইউজ করি, তাহলে পরে
তার ভলিউমেট্রিক হিট ক্যাপাসিটি কত হবে? ভলিউমেট্রিক ক্যাপাসিটি রো সিভি, রো মানে ডেন্সিটি অবভিয়াসলি, সি হিট ক্যাপাসিটি, ডি হলো ভলিউম, আর থার্মাল ডিফিউসিটি আমরা হিট ডিফিউসিটি যেটা বলেছিলাম সেটা হলো কে রো সি। বাই দ্য ওয়ে থার্মাল ডিফিউসিটি আলফা আমরা একটু আগে ওই ডেরিভেশনের সময় ইউজ করেছিলাম, সেটা হলো কে বাই রো সি। হিট ডিফিউসিটি হলো কে রো সি রুট ওভার। আর আমরা এখন যেটা বলতেছি ভলিউমেট্রিক হিট ক্যাপাসিটি সেটা হলো রো সিভি। এখন জাস্ট একটা ডেটা এখানে দেখানো হচ্ছে। যদি আমি হিট ডিফিউসিভিটি আমরা আগে প্রথম যেটা বলেছিলাম সেটা যদি হিসাব করতাম, তাহলে এখানে দেখতেছি কপারের ভ্যালু সবচেয়ে বেশি, তারপরে হলো অ্যালুমিনিয়াম, তারপরে গ্রাফাইট, তারপরে আয়রন। তার মানে অ্যাকর্ডিং টু আমি যদি এদেরকে করি, কি বলবো এটাকে গ্রেডিং করি, তাহলে কপারের পাওয়ার সবচেয়ে বেশি, তারপরে হলো অ্যালুমিনিয়াম, তারপরে গ্রাফাইট, তারপরে আয়রন। এখন যদি আমি এটা না ধরে এখন ভলিউমেট্রিক হিট ক্যাপাসিটি কনসিডার করি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কে কত নিতে পারে সেটা যদি হিসাব করি, তাহলে পরে কপারে এখনো বেশি, কপারের ভলিউমেট্রিক ক্যাপাসিটি এখনো বেশি, কিন্তু গ্রাফাইট হয়ে গেল মোটামুটি সেকেন্ড, আয়রন হয়ে যাচ্ছে থার্ড, অ্যালুমিনিয়াম নিচে চলে যাচ্ছে। ঠিক আছে? সো আলটিমেটলি এবং ভ্যারিয়েশন যেটা আছে সেটা খুব একটা বেশি না, কপার, গ্রাফাইট এবং আয়রন খুব কাছাকাছি। সুতরাং আমরা যখন চিল বানাবো তাহলে পরে কপার টুকরা না হলে পরে অসুবিধা নেই, একটা আয়রন টুকরা দিলে হয়ে যাবে, মোটামুটি সিমিলার কাইন্ড অফ আমরা ওয়ার্ক কাজ পেতে পারি। ঠিক আছে? সো এই হলো আমাদের চিলিং, কোন ধরনের চিল ইউজ করতে হবে, চিলের সাইজ রিলেটেড ইস্যু আমরা এখানে আলাপ করলাম। ওকে, ফিন কাকে বলে? চিল তো বুঝলাম, একটা মেটালের টুকরা পাশে বসিয়ে দিলাম। ফিন হলো একটা থিন মেটালের টুকরা, তার মানে তার ক্রস সেকশন লেন্থের তুলনায় অনেক ছোট। ক্রস সেকশন থিকনেসের সাথে তুলনা করি, লেন্থ বাই থিকনেস, এই অ্যাসপেক্ট রেশিও যেটা বলে, সেই অ্যাসপেক্ট রেশিওটা অনেক লম্বা, তার মানে লেন্থ অনেক বড়, থিকনেস অনেক ছোট। এই সমস্ত এই সাইজের একটা মেটালের টুকরা যদি বসিয়ে দেই, তাহলে মনে করে দিস দ্য মোল্ড, মোল্ডের মধ্যে আমি এই জায়গাটা একটা মেটালের টুকরা বসিয়ে দিয়েছি, দিস ইজ কল্ড ফিন। এটা বসালে কি হবে, এই ফিনটা এত চিকন, খুব রেডলি সে হিটটা নিয়ে নিবে। রেডিলি হিট নিয়ে নিলে পরে এই জায়গাটা খুব রেডিলি ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে? সো এগুলো হলো টেম্পারেচার প্রোফাইল। আমার প্রত্যেকটা লাইন এক একটা টেম্পারেচার ইন্ডিকেট করে, ভিতরে টেম্পারেচার বেশি, বাইরে টেম্পারেচার কম, যেহেতু সলিডিফাই হচ্ছে। তো তার মানে এটা যদি মনে করো 100 ডিগ্রি, এটা যদি 200 ডিগ্রি হয়, তাহলে 100 চলে গেছে ওখানে, তার মানে ডেফিনেটলি এখানে 50 ডিগ্রি, তার মানে এই সার্ফেসের এই জায়গাটা টেম্পারেচার অনেক কমে গেছে, তার মানে হিট অনেক বেশি নিয়ে নিচ্ছে। সো দিস ইজ কল ফিন। ঠিক আছে? সো ফিন মানে একটা থিন মেটালের টুকরা। আমরা কতগুলো প্লেসমেন্ট এখানে দেখানো হয়েছে, যে টি শেপের যদি কাস্টিং যদি হয়, তাহলে সাধারণত এই মাঝখানে হটস্পট তৈরি হয়, তার মানে মেটাল সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়, এবং এখানে এই সলিডিফিকেশন শ্রিঙ্কেজ ফর্ম করে, ডিফেক্ট ফর্ম করে। এল শেপের কাস্টিং যদি হয়, এখানেও এই জয়েন্টে ডিফেক্ট ফর্ম করে। তো সুতরাং এই জায়গাগুলোতে যদি আমি ফিন ইউজ করি, তাহলে এই জায়গাটা আগে সলিডিফাই হওয়া শুরু করবে, যেহেতু এই জায়গাটা মোটা, সবচেয়ে মোটা, সুতরাং এই জায়গাটা আগে সলিডিফাই হয়ে যাবে। সুতরাং এই জায়গাটা এই লাস্ট লিকুইডে সলিডিফাই কোনো সিনারিও হবে না, এখানে কোনো সিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করবে না বা ডিফেক্ট ফর্ম করবে না। তো এইটা হলো ফিনের অ্যাপ্লিকেশন, এবং কোন কারণে আমরা ফিন ইউজ করি, এবং ফিনের এফিসিয়েন্সি ডেফিনেটলি আই এম শিওর তোমরা যখন এই মাস হিট ট্রান্সফার করেছো, তখন এটার একটা মনে হয় অঙ্ক তোমরা করেছো, এফিসিয়েন্সি অফ এ ফিন, এটা ইজিক্যাল টু 2L/T, এবং লেন্থ ডাবল হবে এবং ডিভাইড বাই থিকনেস, এই ভ্যালুটা যত বেশি হবে ওই ফিনের এফিসিয়েন্সি তত বেশি হবে। ওকে, ফিন দুই ধরনের হতে পারে, একটাকে বলে সলিড ফিন, একটা হলো কাস্টন ফিন। আমরা আগের ছবিটা যদি দেখাই, তাহলে এই যে ফিন যেটা দিয়েছি, আমি যদি মনে করো মোল্ড বানালাম, মোল্ড বানানোর পরে এখানে একটা স্টিলের পাত ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? মোল্ডের ভিতরে ঢুকিয়ে দিলাম, তারপরে ওইটা ওখানে থেকে গেল, কাস্টিং হয়ে গেল, কাস্টিং সরিয়ে ফেললাম, ওইটা সরিয়ে ফেললাম। সো দিস ইজ কল্ড সলিড ফিন। আমি ফিনটা যেটা দিয়েছি সেটা একটা সলিড মেটাল টুকরা বসে আছে। আরেকটা হতে পারে যে কাস্টন ফিন। কাস্টন ফিন মানে হলো এই, এইটারও একটা প্যাটার্ন আছে, এটা হলো কাস্টিং এর প্যাটার্ন, এটা হলো ফিনের প্যাটার্ন। সো ফিনের একটা পাতলা একটা শীট, ওখানে তুমি প্যাটার্নের মতো করে ওখানে বসাইলা, কাস্টিং এর প্যাটার্ন, ফিনের প্যাটার্ন দিয়ে বোল তুমি বানাইলা, বোল বানানোর পরে তুমি কাস্টিং এর প্যাটার্ন সরিয়ে ফেললা, ফিনের প্যাটার্নও সরিয়ে ফেললা, যার ফলে ফিনের জায়গায় একটা থিন একটা গর্তের মতো থাকবে। এখন তুমি লিকুইডটা যখন ঢালবা, তখন মূল ক্যাভিটিতেও লিকুইড ঢুকে যাবে, এবং এই যে ফিনের যে জায়গাটা আছে সেখানেও মেটাল ঢুকবে। ঠিক আছে? মেটাল ঢুকে এখানে ফিন তৈরি হবে। ঠিক আছে? তো তাইলে পরে দিস ইজ কল কাস্ট অন ফিন। আগে আমি কোনো একটা মেটালের টুকরা বসাই নাই, আমি মেটাল টুকরাটা কাস্ট করে তৈরি করেছি। এখন যেহেতু এটা কিভাবে কাজ করবে, যেহেতু
থিকনেস কম, সুতরাং সবার আগে সলিডিফাই হয়ে যাবে এবং তারপরে সে হিট এক্সট্রাক্ট করবে। তো সলিড ফিনের থেকে কাস্টন ফিনের তাহলে কোনটা মোর এফেক্টিভ? ডেফিনেটলি সলিড ফিন এফেক্টিভ হবে বিকজ এইটা আগের থেকেই সলিড অবস্থায় আছে, সুতরাং সে আগের থেকে প্রথম থেকে হিট নেওয়া শুরু করবে। কাস্টন ফিন আগে কাস্টিং হবে, সলিডিফাই হবে, তারপরে সে হিট নেওয়া শুরু করবে, সুতরাং এটার এফেক্টিভনেস এত ভালো হবে না সলিড ফিনের তুলনায়। কিন্তু এটার অ্যাডভান্টেজটা কি তাহলে, কেন এটা করলাম? বিকজ সেম ম্যাটেরিয়াল দিয়ে কাস্টিং হচ্ছে, এখানে কোনো আমি যে অতিরিক্ত যখন লাগাই তখন আমরা বলছিলাম যে সার্ফেসের মধ্যে কোনো কন্টামিনেশন যদি না থাকে, এখানে সেই ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই, এটা নিজে তৈরি হবে, তারপরে সে কুলিং কাজ করা শুরু করবে। তো এই পার্টিকুলার অ্যাডভান্টেজটাই কাস্টন ফিনের মধ্যে রয়েছে। অ্যান্ড ওকে, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, কতগুলো এফিসিয়েন্সি, লেন্থ অফ দ্য ফিন, সেকশন থিকনেস, পরোসিটি কত ফর্ম করলো আলটিমেটলি। এখানে চারটা জিনিস দেখানো হচ্ছে টি সেকশনের জন্য এবং এল সেকশনের জন্য। টি সেকশনটা মোর সিভিয়ার, এখানে বেশি করে ডিফেক্ট ফর্ম করে। সুতরাং আমি যদি একটা কাস্টম ফিন দেই তাহলে পরে কোনো একটা পার্টিকুলার এফিসিয়েন্সির জন্য এখানে খেয়াল করো যে পরোসিটি হলো এত পার্সেন্ট, কিন্তু আমি যদি এল সেকশন করি পরোসিটি কমে যাবে 1%, কারণ পরোসিটি কম তৈরি হয় এল সেকশনে। আর যদি সলিড ফিন করি তাহলে পরোসিটি আরো কম, ঠিক আছে, টি সেকশনের জন্য, এল সেকশনের জন্য। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম ফিন গুলো সলিড ফিনের চেয়ে কম এফেক্টিভ। ওকে, এখানে আরেকটা কম্পারিজন দেওয়া হয়েছে যে কোনটা তুমি ইউজ করবা, চিল ইউজ করবা না ফিন ইউজ করবা, কোনটা বেটার। এখানে মোটামুটি হিসেব অনেকগুলো কারণ দেখানো হয়েছে, অনেকগুলো সিলি কারণ আছে, কতগুলো রিজনেবল কারণ আছে। এখানে বলা হচ্ছে যে চিলের চেয়ে ফিন ইউজ করাটা বেটার, কারণ চিল দিয়ে চিল মাঝে মাঝে ভুলে যায় চিল দেওয়াটা, কোন জায়গায় চিল বসাতে হবে, যদিও প্যাটার্নের মধ্যে রং করা থাকে, যে ডিফারেন্ট কালার থাকে প্যাটার্নে, তার মানে প্যাটার্নটা বানানোর পরে প্যাটার্ন যখন মোল্ডে থাকবে তখন ওই জায়গাটার মধ্যে যে এখানে এই রং করা আছে, তার মানে এখানে চিল বসবে, এভাবে করা থাকে। কাস্টিং করার পর অনেকদিন কাস্টিং করার পর এই রংটা চলে যায়, তখন প্যাটার্ন কোন জায়গায় বসবো তখন হিসাব টিসাব থাকে না, সো ডিসপ্লেসড হয়ে যেতে পারে কাস্টিং করার সময়, সেটা হতে পারে। এবং এটা একটু ঝামেলার ব্যাপার, মোল্ড তৈরি করলা তারপরে আবার চিল বসাতে হবে, কোথায় চিল আছে খুঁজে বের করো, এক্সেট্রা, প্রোডাক্টিভিটি হ্যাম্পার হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ফিনের বেলায় ওই সমস্যা নাই, ফিন খুব সহজেই ছোট্ট একটা জিনিস যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে এবং সহজেই কেটে ফেলা যেতে পারে। ফিন কাস্টে চিল যদি মেটালের সাথে লেগে যায় তাহলে পরে আরেক সমস্যা, ঠিক আছে। সো ইট ডাজন্ট, ফিন সাধারণত কাস্টিং ডিফেক্ট তৈরি করে না, কিন্তু চিল ডিফেক্ট তৈরি করতে পারে। সো এই ধরনের কিছু, ইট ডাজন্ট রিকোয়ার রিট্রিভ, কাস্টিং এর যে ছোট্ট একটা ফিন যেটা নাথিং, সো এটা দিয়ে হারিয়ে যায়, কিছু যায় আসে না, কিন্তু চিলটা ইম্পর্টেন্ট। এরকম একটা চিল বানানো, এই ম্যাটেরিয়ালটা খুঁজে বের করে চিল একটা শেপে তৈরি করা, এটা একটা ঝামেলার ব্যাপার। সুতরাং মোল্ড ভাঙার সময় চিলটাকে তোমাকে এটাকে খুঁজে বের করতে হবে যাতে আবার সেকেন্ড টাইম ইউজ করা যায়। তো এই সমস্ত 8টা 9টা রিজন আছে, যে রিজনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে চিলের চেয়ে ফিন ইউজ করাটা বেটার। ওকে, এই হলো মোটামুটি আমাদের ফার্স্ট লেকচারটা যেটা আজকে আমরা দিলাম। এখানে আমরা মূলত হিট ট্রান্সফার রিলেটেড ইস্যু নিয়ে আলাপ করলাম এবং কি করে হিট ট্রান্সফারটা ফাস্টে করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। তো এটা আমরা যদি বন্ধ করি, ওকে, আমরা আরেকটা শেয়ার যদি করি, রেকর্ডিং তো চলছে না, ফাইন, আবার শেয়ার স্ক্রিন করি। স্যার কাস্টন ফিনটা কি কিছুটা ফিডারের মতো কাজ করে? নো 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 নো, ফিডারের মতো কাজ করে না, ফিডার তো লিকুইড দিতে থাকে, লিকুইড ফিড করে, কিন্তু এখানে কাস্টম ফিনে ওই ধরনের কোনো কাজ নাই। ছোট্ট একটা এরকম একটা পাতলা একটা থিকনেস আছে যেখানে মেটাল ঢুকে সলিডিফাই হয়ে গেল, সলিডিফাই হয়ে গেল, এটা থিকনেস কম আগে সলিডিফাই হয়ে যাবে, সুতরাং সে ফিটার ফিডিং করার মতো কোনো কিছুই নাই এখানে। ওকে স্যার। ওকে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম হিট ট্রান্সফার কি করে করতে হয় এবং কি করে এনহ্যান্স করতে হয়। নাও লেট আস টক অ্যাবাউট রিয়েল সলিডিফিকেশন, ঠিক আছে। সো আমাদের এখনকার টপিক হলো নিউক্লিয়েশন এন্ড গ্রোথ অফ সলিড। আমরা জেনারেলি আলাপ করব নিউক্লিয়েশন কেন, কিভাবে হয়, কতভাবে হতে পারে এবং গ্রো করলে পারে কিভাবে গ্রো করে। ওকে, সো আমরা আন্ডারকুলিং বলে একটা টার্মিনোলজি আছে, সেটাকে আমরা ইন্ট্রোডিউস করব এবং তারপরে আমরা দেখবো কত এনার্জি রিলেটেড ইস্যু, যে নিউক্লিয়াসটা ফর্ম করে সেটা ডায়ামিটার কত, রেডিয়াস কত হতে পারে, সাইজ কেমন হয়, এবং পরবর্তী পর্যায়ে আমরা
যখন এটা গ্রো করবে তাহলে কিভাবে গ্রো করে সেটা হলো আমাদের অ্যাসপেক্ট। ওকে, সো ট্রানজিশন ফ্রম লিকুইড টু সলিড, আমরা সেটা যদি একটু চিন্তা ভাবনা করি, যে প্রথমে আমরা লিকুইড ঢেলেছি, লিকুইডের মধ্যে অ্যাটমগুলো একটু র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড আছে, তাদের মধ্যে কোনো কম্প্যাক্টনেস বলে কিছু নেই, ঠিক আছে। কিন্তু সলিড যখন আমরা ফর্ম করব, সলিড ফর্ম করলে পরে সেটা রেগুলার একটা ক্রিস্টালাইন একটা অবজেক্টের মধ্যে, তার মানে তার একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করবে, একটা রেগুলার প্যাটার্নের মধ্যে অ্যাটমগুলো সাজানো হয়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট তাদের ভলিউম কন্ট্রাকশন করে, তাই তো। সো কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো খুব একটা চেঞ্জ হয় না ডিউরিং দিস সলিডিফিকেশন, লিকুইড টু সলিড ট্রানজিশন। কিছু কিছু প্রপার্টি আছে ম্যাসিভলি চেঞ্জ হয়, যেমন এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে। প্রপার্টিজ ডিপেন্ড আপন দ্য ডিস্টেন্স অফ অ্যাটম, যেমন ডেন্সিটি, যেমন ভলিউম, চেঞ্জ এ লিটল ফর লিকুইডস। তার মানে কি দাঁড়ালো? তার মানে বলা হচ্ছে যে যে সমস্ত প্রপার্টি গুলো ডিস্টেন্সের সাথে রিলেটেড, ডেন্সিটি এখানে কেন বলা হচ্ছে, বিকজ ভলিউম এখানে আছে। সো ডিস্টেন্সের সাথে যে রিলেটেড সেগুলো খুব একটা চেঞ্জ হয় না। তার মানে লিকুইডের সময় অ্যাটম গুলা যে যতটুকু ডিস্টেন্সে ছিল, সলিড হওয়ার পরে তাদের ডিস্টেন্স খুব একটা ভ্যারি করে না, যখন at the melting point এর জাস্ট আগে জাস্ট পরে সেটা যদি হিসাব করি। প্রপার্টি ডিপেন্ড আপন দ্য অর্ডার অফ অ্যাটমস, ডিপেন্ড মাস, তার মানে অর্ডারের সাথে রিলেটেড যেগুলো আছে, ফ্লুইডিটি, থার্মাল ডিফিসিবিলিটি, এই সমস্ত ভ্যারিয়েবল গুলো, সেগুলো ফ্লুইডিটি অফ লিকুইড ভেরি হাই, ফ্লুইডিটি অফ সলিড ভেরি লো, ঠিক আছে। সো তার মানে কি দাঁড়াচ্ছে, এই সমস্ত ভ্যারিয়েবল গুলো যেগুলো অর্ডারের সাথে অ্যাসোসিয়েটেড সেগুলো ম্যাসিভলি চেঞ্জ হয়। তার মানে আমরা বলতে পারি যে লিকুইডের মধ্যে অ্যাটমের যে অর্ডার, সলিডের মধ্যে অ্যাটমের যে অর্ডার ম্যাসিভলি ডিফারেন্ট, ঠিক আছে। So this indicate that liquid at the solution temperature have structure fairly like solid কিন্তু with a short range order. Okay, solid more closely packed than liquid, এটা তো আমরা জানি। তো সাধারণত দেখানো হচ্ছে 3 থেকে 5% মতো কন্ট্রাকশন হয়, কিছু কিছু পার্সেন্ট একটু বেশি আছে, যেমন অ্যালুমিনিয়াম 6% মতো, জিঙ্ক 4%, কপার 4%, ম্যাগনেসিয়াম 4%, এক্সেট্রা এক্সেট্রা। একটা দুইটা মেটাল আছে যেগুলো কি করে, এক্সপান্ড করে, যেমন এখানে বিসমাথের কথা বলা হয়েছে। আমরা পানির কথা তো জানি, পানি যখন আইস হয় তখন ভলিউম এক্সপ্যান্ড করে, বাট মেটালের কথা যদি চিন্তা করি, প্রবাবলি বিসমাথ ইজ দ্য অনলি মেটাল যেগুলো ভলিউম এক্সপ্যান্ড করে, ঠিক আছে। এখন এইখানে যে কয়টা ডেটা দেওয়া হয়েছে সেই কয়টা ডেটার মধ্যে যদি আমি খেয়াল করি, এফসিসি, হেক্সাগোনাল, এফসিসি, হেক্সাগোনাল, এই সবগুলোর ভ্যালু একটু হায়ার সাইডে, বিসিসি, টেট্রাগোনাল লোয়ার সাইডে। অবভিয়াস রিজনও আছে, আমরা জানি হেক্সাগোনাল বা যেগুলো ক্লোজ প্যাক্ট আছে, এফসিসি, হেক্সাগোনাল, যেখানে অ্যাটমগুলো খুব খুব ক্লোজ কন্ডিশনে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অর্ডার চেঞ্জ বেশি হয়, অ্যাজ এ রেজাল্ট তাদের কন্ট্রাকশন বেশি হয়। অন দ্য আদার হ্যান্ড বিসিসি রিলেটিভলি ওপেন, আমরা জানি পার্সেন্ট ভয়েড কত, মানে কি প্যাকিং ডেন্সিটি 64% না কত জানো, 68% ভুলে গেছি, আর ওটার মধ্যে 74%। সো বিসিসির মধ্যে প্যাকিং কম, যার কারণে এদের সিঙ্কেজটাও কম হয়, ঠিক আছে। ফ্রি ম্যাটেরিয়াল বিসমাথ, কাস্টার্নের কথা আর এখানে বলা উচিত ছিল, কাস্টার্নও এক্সপ্যান্ড করে, এটা আবার অন্য কারণে এক্সপ্যান্ড করে। ওকে, আমরা এটা পরে আলাপ করব। সো ডিউরিং ফ্রিজিং তাহলে আমরা দেখতেছি যে ভলিউম শ্রিঙ্ক করে ইন জেনারেল, এবং ভলিউম শ্রিঙ্ক করে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো স্ট্রাকচার এফসিসি বা হেক্সাগোনাল, তারা সাধারণত বেশি শ্রিঙ্ক করে কম্পেয়ার টু বিসিসি। এবং যখন লিকুইড থেকে সলিডে ট্রান্সফরমেশন হয় তখন ল্যাটেন্ট হিল্ড ইভলভ, যেটাকে আমরা বলি এল দিয়ে বলতে পারি, ডেল্টা এইচ দিয়ে বলতে পারি, যেভাবে বলি না কেন। এবং এটা কার উপর ডিপেন্ড করে, সেটা হলো সাধারণত বন্ডিং এর উপর ডিপেন্ড করে, যাদের বন্ডিং অনেক স্ট্রং তাদের এল অনেক বেশি হিট ইভলভ হয়, বা অনেক বেশি হিট দিতে হয় টু ফর্ম ভাঙার জন্য। এবং এই এলটা কয়েকটা ইস্যুকে ইম্পর্টেন্ট, সেটা হলো রেট অ্যান্ড মোড অফ সলিডিফিকেশন, কি ফর্মে সলিড ফর্ম করবে সেটাকে সে কন্ট্রোল করে, এবং কত ফাস্টারে কন্ট্রোল করে। কারণ হিটটা আলটিমেটলি ওই হিটটাই তো সরে যাচ্ছে, সুতরাং এল যত ছোট হবে তাড়াতাড়ি সলিডিফাই হবে, এল যত বেশি হবে দেরিতে সলিডিফিকেশন হবে। এবং মোড অফ সলিডিফিকেশন কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যান্ড ক্রিস্টাল গ্রোথকেও ইকুয়ালি ইনফ্লুয়েন্স করে, বিকজ গ্রোথ হতে গেলে পরেও আমাদের এই হিট যেটা ছিল সেই হিটটা কম থাকলে বেটার হয়। ওকে, সো এখানে আমরা কিছু ডেটা এখানে উল্লেখ করেছি, খেয়াল করে দেখো, লেড, টিন, এক্সেট্রা, অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম বন্ড সবচেয়ে বেশি, এবং এখানে কম্পেয়ার টু অ্যালুমিনিয়ামের লেডের সবচেয়ে বেশি। লেডের বন্ড খুব কম, সুতরাং লেড ইন্টারফিউশন অনলি অ্যাবাউট 566 ক্যালোরি পার ডিগ্রি।
এল ডিপেন্ড অফ বন্ড ইলেকট্রিক বন্ড, সেটা আমরা একটা আলাদা করছি। ওকে, সেটা গেল এল এর কথা বলা হলো। লাস্টে এন্ট্রপির কথা উল্লেখ করে না করলেই নয়। আমরা জানি লিকুইড থেকে সলিড যখন হচ্ছে তখন তার অর্ডার চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচারের মধ্যে রিঅর্ডার স্ট্রাকচার ফর্ম করছে। যত স্ট্রাকচার অর্ডার হবে তার এন্ট্রপি তত কম থাকে, তাই তো? সুতরাং আলটিমেটলি আমরা যদি সলিড লিকুইড ট্রান্সফরমেশন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথা চিন্তা করি, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ফ্রি এনার্জি যদি হিসাব করি, ডেল্টা জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টি ডেল্টা এস। সো ফ্রি এনার্জি যেহেতু ইকুইলিব্রিয়াম, ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু 0, সো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু টি ডেল্টা এস। তার মানে ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। সো during solidification, entropy change would be equal to later into fusion divided by the melting point বা solidification point, টি দিয়ে ফ্রিজিং টেম্পারেচার আমরা বলতে পারি। সো এই ফর্মুলাটা আমরা পরে ইউজ করবো। এখন তোমাদের থার্মোডাইনামিক্সের কথা মনে আছে কিনা জানি না। থার্মোডাইনামিক্সের মধ্যে আমরা যখন কেমিক্যাল পটেনশিয়ালের কথাবার্তা বলতেছিলাম, তখন আমরা একটা ছিল ট্রাউটনস রুল, একটা ছিল রিচার্ডস রুল। ট্রাউটন রুলসের মধ্যে এভাপোরেশনের কথা ছিল, আর রুলের মধ্যে ছিল সলিডিফিকেশন, মেল্টিং পয়েন্টে। যখন সলিডিফিকেশন হয় তখন যে এন্ট্রপি চেঞ্জ হয়, এন্ট্রপি চেঞ্জ অফ ফিউশন, সলিডিফিকেশন যেটাই বলি না কেন, সেটা সমান সমান যেটা ডেল্টা এইচ বাই এফ, একটু আগে এই যে এখান থেকে পেলাম টি এফ, এবং সেটা ছিল অ্যাপ্রক্সিমেটলি 9 ক্যালোরি। রিসার্চ রুল যেটা ছিল, প্রায় সব মেটালের মধ্যেই এই ডেল্টা এস ডিউরিং ফিউশনের মধ্যে যেটা চেঞ্জ হচ্ছে ডেল্টা এস, সেটা অ্যাপ্রক্সিমেটলি 9 জুলস পার মোলকে। এবং এটাকে যদি আমি ক্যালোরিতে কনভার্ট করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2.15 রুলস বলা হয়েছিল, কারণ এটা সব মেটাল ফলো করে না, বাট অ্যাপ্রক্সিমেটলি 2.15। এখানে আমাদের হিসাব করে দেখো, এখানে টিনে আছে 3.3 কাছাকাছি, এবং এগুলা লেড 1.9, 2.5, 2.3, 2.3, কাছাকাছি 2 এর কাছাকাছি মোটামুটি প্রায় সবগুলো ফ্যান। তো সেই জন্যই এটাকে কনসিডার করা হয় যে আমরা মোটামুটি 2.15 বললে খুব একটা গন্ডগোল হচ্ছে না, আমরা খুব একটা দূরে নেই, ঠিক আছে? সো স্মল ভ্যালু অফ ডেল্টা এস ইন্ডিকেট করে স্মল ডিগ্রি অফ অর্ডারিং, কারণ এটা তো অর্ডারিং এর সাথে রিলেটেড। সুতরাং এন্ট্রপি চেঞ্জ কম হচ্ছে মানে অর্ডার খুব একটা চেঞ্জ হচ্ছে না। যদি এন্ট্রপি চেঞ্জ অনেক বেশি হয় তার মানে অর্ডার অনেক বেশি চেঞ্জ হচ্ছে। ওকে, সো আমাদের এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মোটামুটি সলিড এবং লিকুইডের মধ্যে তফাৎটা কি, এবং ফ্রিজিং করলে পরে কি ধরনের চেঞ্জ এক্সপেক্ট করতে পারি, কেমন চেঞ্জ এক্সপেক্ট করতে পারি, সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। নাও লেটস টক অ্যাবাউট সলিডিফিকেশন। ঠিক আছে, এখন সলিডিফিকেশন নট ইজি। যদিও আমরা দেখি সলিড হয়ে যায়, লিকুইড থেকে সলিড হয়ে যায়, বাট ইট ইজ নট ইজি। কেন ইজি না? বিকজ যে মেল্টিং পয়েন্টে বা ফ্রিজিং টেম্পারেচারে যে সলিডিফিকেশন হওয়ার কথা ছিল সেটা সলিড হতে পারে না। আমরা প্রায় সব ক্ষেত্রেই দেখি লিকুইড মেটালের টেম্পারেচার আমরা ড্রপ করছি, ফ্রিজিং টেম্পারেচার চলে আসলো, কিন্তু ফ্রিজিং টেম্পারেচারে সে ফ্রিজ করছে না, আরো অনেক নিচে যেতে করছে। তার মানে মনে করে অ্যালুমিনিয়ামের কথা যদি চিন্তা করি, অ্যালুমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম যদি ইউজ করি তাহলে 660 মিল হয়ে যাওয়ার, সলিডিফাই হয়ে যাওয়ার কথা, কিন্তু 660 তো হচ্ছে না, আরো টেম্পারেচার নামাতে হয় এটাকে ফ্রিজিং করতে গেলে পরে। তার মানে এক ধরনের রেজিস্ট্যান্স অফার করে এবং আমাকে বাধ্য হয়ে অনেক নিচে পর্যন্ত টেম্পারেচার যেতে হয়। এই যে টেম্পারেচার নিচে গেলাম, অর্থাৎ 660 না হয়ে 500-তে সলিডিফিকেশন শুরু হলো, এই যে ডিফারেন্স ইন টেম্পারেচার সেটাকে বলে আন্ডার কুলিং। আন্ডার কুলিং মানে হলো ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচার, যে টেম্পারেচার ফ্রিজ হওয়ার কথা ছিল, আর মাইনাস 100 ফ্রিজিং টেম্পারেচার নিচে থাকে। সুতরাং এটা এখানে যে ভ্যালুটা আছে সেটা হলো ছোট, এটা ভ্যালুটা বড়, সো ডেল্টা টি ইজ অলওয়েজ এ পজিটিভ ভ্যালু। ঠিক আছে, সো তার মানে কত নিচ পর্যন্ত নামাতে হয় টু বিগিন সলিডিফিকেশন, সেই টেম্পারেচার ডিফারেন্সটাকে বলে ডেল্টা টি, এন্ড দিস ইজ কল্ড আন্ডার কুলিং। ঠিক আছে, এবং আন্ডার কুলিংটা মোর প্রোনাউন্স হয় যদি লিকুইড রিলেটিভলি ক্লিন থাকে, এবং কন্টেইনার যেটা আছে যার মধ্যে আমরা ঢেলে লিকুইডটাকে সলিডিফাই করছি সেই কন্টেইনারটাও রিলেটিভলি ক্লিন থাকে। এই সমস্ত ক্ষেত্রে ডেল্টা টি ভ্যালুটা অনেক বেশি হতে পারে। ওকে, সো কি ধরনের ঘটনা ঘটে আমরা 3টা কুলিং কাপ দিয়ে এক্সপ্লেন করি। সো এখানে দেখা যাচ্ছে যে নরমালি আমরা যদি পিওর মেটালের কথা চিন্তা করি ফর দ্য টাইম বিং, পিওর মেটাল কি হয়, লিকুইডের মধ্যে টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার কমছে, দিস ইজ দ্য মেল্টিং ফ্রিজিং টেম্পারেচার। সো ফ্রিজিং একটা টেম্পারেচার আমরা জানি ফ্রিজিং শেষ হয়। সো ফ্রিজিং শুরু হলো এবং এখানে ফ্রিজিং শেষ হয়ে গেল, সলিড হয়ে গেল, এবং সলিড টেম্পারেচার আস্তে আস্তে ফল করতে থাকলো। সো দিস কুলিং কাপ অফ পিওর মেটাল। ঠিক আছে, এবং দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচার টিই। এখন আমরা বলতেছি যে এই ধরনের ঘটনা ঘটে না
আমাকে টেম্পারেচার আরো নিচে নামাতে হয়, আরো নিচে নামাতে হয়, কারণ এই টেম্পারেচারে সলিডিফিকেশন শুরু হয় না। অনেক নিচে কোন একটা টেম্পারেচার সলিডিফিকেশন শুরু হলো, যখন সলিডিফিকেশন শুরু হলো, সলিডিফিকেশন হইলে পরে আমরা জানি ল্যাটিন হিট ব্যবহার করে এল, একটু আগে যেটা বললাম, যখন ল্যাটিন হিট ইভলভ করে তখন তার টেম্পারেচার বেড়ে যাবে, লিকুইডের টেম্পারেচার বেড়ে যায়। সো এখানে দেখানো হচ্ছে লিকুইডের টেম্পারেচার আবার বাড়তেছে। বাড়তে এমন হতে পারে যে লিকুইড বেড়ে নিয়ে ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচারে রিচ করলো, তখন ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচারে যে নিয়ে সলিউশন শেষ হয়ে যাবে এবং আলটিমেটলি আগের মতো প্রোফাইল শো করবে। অথবা এমন হতে পারে যে টেম্পারেচার এত ফল করে গেছে এবং লেটেন্ট হিট এত কম ইভলভ হয় যে অল্প পরিমাণ হিট বেড়ে যায়। সো টেম্পারেচার একটু পরিমাণ বাড়ে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার পর্যন্ত আর যেতে পারে না, একটু বেড়েই সলিডিফাই হয়ে যায় এবং সলিড সিঙ্ক করতে থাকে। সো এটাও হতে পারে, ঠিক আছে। সো ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ লেটেন্ট হিট ইভলভ, আমাদের প্রোফাইল আইদার দিস ওয়ান অর দ্যাট ওয়ান। কিন্তু একটা জিনিস শিওর, সেটা হলো যে ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচারে মেটাল সলিডিফাই হয় না, আরো অনেক নিচে যেতে হয়। যেখান থেকে শুরু হয়, এখানে শুরু হয়েছে, সেটার থেকে সেটা আমরা মাইনাস করবো ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচার থেকে, এবং এই ডিফারেন্সটাই আমরা বলবো ডেল্টা টি, যা হলো আন্ডার কুলিং, ঠিক আছে। এবং এই আন্ডার কুলিং ডিপেন্ড করে কুলিং কন্ডিশনের উপরে, কি রেটে কুল হচ্ছে, কি ধরনের লেটিন ফ্রিজিং কেমন হচ্ছে, অর্থাৎ কত এল ডেভেলপ হচ্ছে, টেম্পারেচার, স্পেসিফিক হিট, হিট কন্ডাক্টিভিটি অফ লিকুইড অ্যান্ড মোল্ড ম্যাটেরিয়াল। সো লিকুইড মেটালের থার্মাল কন্ডিশন কেমন, প্রপার্টি কেমন, মোল্ডের প্রপার্টি কেমন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আলটিমেটলি এই ডেল্টা টিটা কদ্দুর মতো নামানো হবে, নামাইতে হবে, সেটা ডিপেন্ড করে। ওকে, এখানে একটা ডেটা আমরা উল্লেখ করেছি, যেমন লেডের বেলায় এমন হতে পারে যে 80 ডিগ্রি পর্যন্ত কমানো যেতে পারে, নিকেলের বেলা দেখা যাচ্ছে 300 পর্যন্ত কমানো যায়, মানে 1400 মেল্টিং পয়েন্ট, তার চেয়ে 300 কমে গেছে, তার মানে 1100 পর্যন্ত নিচে নামতে হয় টু বিগিন দ্য সলিডিফিকেশন। আর অ্যামরফাসের কথা তো আমরা জানি, অ্যামরফাস মেটাল যেগুলো আছে, কি গ্লাসের আমরা জানি গ্লাসের মধ্যে কুলিং কাপটা আগে মেটালের যে কুলিং কাপ মতো এরকম আছে, সেরকম হয় না। এটা আমরা টেম্পারেচার ফল করাতে থাকি এরকমই হতে থাকে, এবং আলটিমেটলি এমন অবস্থা হয় যে মেটালের মধ্যে ভিসকোসিটি এমন বেড়ে যায় একটা পর্যায়ে যে আমরা বলি, ডিক্লেয়ার করি, ইট বিকাম সলিড, ঠিক আছে। এখানে কোনো ক্রিস্টালাইজেশন হয় না, ওই ধরনের কোনো আমরা পিক পাবো না। আমরা ওই ম্যাটেরিয়াল টেম্পারেচার জাস্ট কন্টিনিউয়াসলি ফর্ম করে, এবং কোনো একটা টেম্পারেচারে আমরা ডিক্লেয়ার করি ভিসকোসিটি ইজ এনাফ টু ডিক্লেয়ার দিস ইজ এ সলিড। সো এটা হলো অ্যামরফাস সলিডের বর্ণনা ঘটছে। ওকে, সো নিউক্লিয়েশন, আমরা একটু আগে বললাম যে নিউক্লিয়েশন অ্যাকচুয়াল ফ্রিজিং টেম্পারেচার হয় না, টেম্পারেচার কমাতে হয়। ওকে, ভালো কথা গেল। এখন যদি সলিড আলটিমেটলি ফর্ম করে, তার মানে নিউক্লিয়েশন সলিড আদৌ যদি ফর্ম করে, যে টেম্পারেচার হোক না কেন, তাহলে পরে সলিডিফিকেশনের পুরো প্রসেসটা দুইটা পার্টে হয়। প্রথমে নিউক্লিয়েশন হয়, তারপরে গ্রো করে। সো লিকুইড থেকে প্রথমে সলিডের ক্রিস্টাল ফর্ম করে, এবং সলিডের ক্রিস্টালটা আলটিমেটলি গ্রো করে টু ফর্ম দ্য সলিডস, ঠিক আছে। সো তাহলে দুইটা পার্ট হলো, একটা হলো নিউক্লিয়েশন আর একটা হলো গ্রো। নিউক্লিয়েশন ইজ এ প্রসেস অফ অ্যাগ্রিগেশন অফ ক্লাস্টার অফ অ্যাটম। নিউক্লিয়ের মধ্যে যে অ্যাটমগুলো মুভ করছে, সেই অ্যাটমগুলো একসাথে হয়ে একটা ক্লাস্টার ফর্ম করে, নিউক্লিয়াই ফর্ম করে, এবং এই নিউক্লিয়াসটা গ্রো করে, ঠিক আছে। সো এটাই হলো একটা কথা। আর সেকেন্ড গ্রোথ হলো যে যে নিউক্লিয়ারটা ফর্ম করলো, সেই নিউক্লিয়ারের মধ্যে আরো অ্যাটম জোরে 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 এটা বড় হতে থাকে, ঠিক আছে। অ্যাজ মোর হিট ইজ এক্সট্রাক্টেড, দিস নিউলি ফর্ম নিউক্লিয়াস কন্টিনিউস টু গ্রো অ্যাট দ্য এক্সপেন্স অফ লিকুইড ফেজ। সো লিকুইড ফেজের থেকে যে অ্যাটমগুলো আছে, সেগুলো ওইটার মধ্যে জমে 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 ওইটার সাথে জয়েন করে করে ক্রিস্টালটা আস্তে আস্তে বড় হয়ে থাকে, আমরা যেটা বলি গ্রোথ। ওকে, সো হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর সলিডিফিকেশন? সলিডিফিকেশন কেন হয় বেসিক্যালি? আমরা যদি টেম্পারেচার প্রোফাইল গুলো যদি দেখি, ফ্রি এনার্জি যদি হিসাব করি, সো এই লাল পার্ট, যেটা লাল লাইন যেটা আছে, সেটা হলো ফ্রি এনার্জি অফ লিকুইড, আর এই লাইনটা হলো ফ্রি এনার্জি অফ সলিড, ঠিক আছে। সো দিস ইজ দ্য টেম্পারেচার, হাই টেম্পারেচার, টেম্পারেচার যত নিচে দিকে যাবে তত সলিডিফিকেশন দিকে যাচ্ছে, তত ফ্রিজিং এ যাচ্ছে, আমরা হিট এক্সট্রাক্ট করতেছি। এবং এইখানে প্রথম ডটের, আমি এখানে এটা নেই, লেজারটা নেই। সো এই লাইন যেটা, সেটা হলো মেল্টিং ফ্রিজিং টেম্পারেচার। তার মানে এই লাইনের বাম পাশে সলিড, এই লাইনের ডান পাশে সব লিকুইড। সো লিকুইড অবস্থায় এই যে লাইন যেটা আছে, লাল লাইন, লিকুইড অবস্থায় ফ্রি এনার্জি অফ লিকুইড লোয়ার, সুতরাং লিকুইড ইজ স্টেবল দেন সলিড। থার্মোডাইনামিক পরিভাষায় আমরা বলি যার এনার্জি কম সে মোর স্টেবল। সো এলইটি টেম্পারেচারে
আরো বেশি টেম্পারেচার যদি থাকে, আমরা দেখতে পাই লিকুইড আছে, তার মানে লিকুইড ইজ দ্য মোর স্টেবল, ওখানে কোনো সলিড থাকে না, বিকজ সলিড হ্যাজ এ হায়ার ফ্রি এনার্জি, সো ইট ইজ আনস্টেবল কম্পেয়ার টু সলিড লিকুইড। কিন্তু যখন লিকুইড হয়ে ফ্রিজিং হয়ে গেল, তখন সলিডের টেম্পারেচার লাইন, সলিডের ফ্রি এনার্জি লাইন নিচে চলে গেছে, লিকুইডের ফ্রি এনার্জি লাইন উপরে চলে গেছে। তার মানে এখন সলিডের ফ্রি এনার্জি কম, লিকুইডের ফ্রি এনার্জি বেশি, সো লিকুইড আনস্টেবল হয়ে গেল, সলিড স্টেবল হয়ে গেল। তার মানে ইট ইজ এক্সপ্রেসড দ্যাট আমরা এই টির পরে কোন একটা টেম্পারেচার যদি আমি অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো ওখানে সলিড আছে, নট লিকুইড। ঠিক আছে? এবং এই দুইটা লাইনের মধ্যে যে ডিফারেন্স ইন ফ্রি এনার্জি অ্যাট এনি পার্টিকুলার টেম্পারেচার, সেটাকে ডেল্টা জি ভি বলা হচ্ছে, এবং দ্যাট ইজ কল দ্য ড্রাইভিং ফোর্স অফ সলিডিফিকেশন। ঠিক আছে? অর নিউক্লিয়েশন, যাই বলি না কেন। যেমন এখানে যেটা যেটা দাঁড়াচ্ছে যে যেহেতু লিকুইডের ফ্রি এনার্জি সলিডের ফ্রি এনার্জির চেয়ে বেশি, সুতরাং যত টেম্পারেচার নিচে দিকে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, যে যার ফ্রি এনার্জি কম সেটা মোর স্টেবল। কিন্তু ফ্রিজিং টেম্পারেচার থেকে যত টেম্পারেচার কমাচ্ছি, লিকুইডের ফ্রি এনার্জি তত বেশি হচ্ছে, লিকুইডের ফ্রি এনার্জি সলিডের চেয়ে তো বেশি হচ্ছে, বেশি থাকা মানে আনস্টেবল। মানে যত আমি বা দিকে যেতে থাকবো, যত আমি এই লাইন থেকে দিকে যেতে থাকবো, লিকুইড তত আনস্টেবল হতে থাকবে, মোর অ্যান্ড মোর আনস্টেবল হতে থাকবে। মোর অ্যান্ড মোর আনস্টেবল হওয়া মানে সলিড মোর অ্যান্ড মোর স্টেবল হতে থাকবে। তার মানে আর্স ফর সলিডিফিকেশন তত বাড়তে থাকবে। দ্যাট ইজ কল্ড ড্রাইভিং ফোর্স। তার মানে আমরা ডেল্টা জি জিভি বলতেছি, এই জিভিটা যত বড় হবে মেল্টিং পয়েন্টের বাঁদিকে, তত ম্যাটেরিয়ালে আর্স থাকবে সলিডিফিকেশন সলিডিফিকেশন হওয়া, লিকুইড উইল ট্রান্সফর্ম ইনটু সলিড। ঠিক আছে? এখন এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি, ডেল্টা জিভি, এই জাস্ট এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, ডেল্টা জিভি সমান সমান হলো যে এখানে সলিডের যে ফ্রি এনার্জি সেটাকে মাইনাস করবো লিকুইডের ফ্রি এনার্জি, সলিড ফ্রি এনার্জি কি লিকুইড ফ্রি এনার্জি মাইনাস করবো, এবং জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, সেটা আমরা জানি। সো এইচ কে আমরা এখন একটু খেয়াল করো, এখানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দেওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি এই যে ডেল্টা এইচ এবং ডেল্টা এস এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, জাস্ট ফর দ্য সেক অফ দিস আর্গুমেন্ট। এটা কখনোই যায় না, আমরা জানি এইচও ডিপেন্ড অন টেম্পারেচার, এসও ডিপেন্ড অন টেম্পারেচার, আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি। এখানে ফর দ্য টাইমিং আমরা এই দুটাকে কনস্ট্যান্ট ট্রিট করলাম। যদি কনস্ট্যান্ট ট্রিট করি তাহলে এইচটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, সো এটা জাস্ট একটা ধরে নিলাম যে আমরা এটা যেহেতু জানি, ফ্রিজিং পয়েন্টে আমরা ল্যাটিন হিট অফ ফিউশন জানি, সেই জন্য ফ্রিজিং পয়েন্টে এটা এইচ ধরলাম। ফ্রিজিং পয়েন্টে এইচ মানে হলো যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, আর এখানে এসটাকেও আমরা ফ্রিজিং পয়েন্টে ধরলাম, কিন্তু এইটি তো এই টেম্পারেচার মেজার করছি, সো এইটি ঠিক আছে। সো ডেল্টা এস গেল, এবং এইচ সমান সমান আমরা বের করেছিলাম একটু আগে, টি ইন্টু ডেল্টা এস, জি ইজ ইকুয়াল টু 0 ধরে ইকুইলিব্রিয়াম ফ্রিজিং পয়েন্টে। সো এটা এখানে বসালাম, তাহলে তারপর থেকে আমরা ডেল্টা এসি কমন নিলাম, টি ই মাইনাস টি, যেটা হলো ডেল্টা টি। সো আলটিমেটলি আমরা ডেল্টা জিভি সমান সমান পেলাম ডেল্টা এসি ইন্টু ডেল্টা টি, এবং ডেল্টা এসি সমান সমান আমরা একটু আগে পেয়েছি এল বাই টি। সো আলটিমেটলি আমরা ডেল্টা জিভির একটা ফর্মুলা পেলাম, এবং ডেল্টা জিভি যেটাকে আমরা বলছি ড্রাইভিং ফোর্স, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি ইনফিনিট অফ ফিউশন মাল্টিপ্লাইড বাই যেটাকে আমরা বলেছিলাম যে কি বলে এটাকে, আন্ডার কুলিং। সো কত আন্ডার কুলিং হচ্ছে সেটা, আর এটা হলো ফ্রিজিং টেম্পারেচার। স্যার এখানে ডেল এইচ ই বলতে কি বোঝানো হয়েছে, মানে ডেল এইচ ই ডেল এস ই এটা? এই ডেল এইচটা হলো এনথালপি চেঞ্জ, এনথালপি চেঞ্জ অ্যাট এনি টেম্পারেচার। কোন টেম্পারেচার? টি টেম্পারেচারে, এখানে টি টেম্পারেচার বলা হচ্ছে, এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারে ডেল্টা এইচ এনথালপি চেঞ্জ মানে স্যার ইডি কি ইন্ডিকেট করা হচ্ছে, মানে যে ইন্ডিকেট করা। আমরা বলতেছি যে এই এইচটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে এইচটা আমি এই টেম্পারেচারে না হিসাব করে এই টেম্পারেচার হিসাব করবো, কারণ এই টেম্পারেচারে ওই ম্যাটেরিয়ালের ভ্যালু আমার জানা আছে। আচ্ছা আচ্ছা। ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচার। ঠিক আছে? সো ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচারের এইচ মানে হলো ল্যাটিন হিট অফ ফিউশন, সেটা আমি জানি যে ডাটা শিটে অ্যাভেলেবল আছে, কিন্তু এই টেম্পারেচারে তার এইচ কত সেটা আমি জানি না, যে আমার বের করতে হবে। ঠিক আছে? সো আমি ধরে নিলাম যে এইচ ইন্ডিপেন্ডেন্ট টু টেম্পারেচার, সুতরাং এখানে যা এইচ ভ্যালু এখানেও সেই একই এইচ ভ্যালু, সেটা আমরা এখানে বলার চেষ্টা করছি। ই মানে হলো এটা ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচারের এইচ ভ্যালু, যেটা হলো এল। সো তার মানে এখানে আমরা আলটিমেটলি এই ফর্মুলা একটা থেকে কোশ্চেন ছিল একটু বলো। স্যার। আমার তো বিল মানে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার থেকে যখন আমি আন্ডার কুলিং এর দিকে যাচ্ছি, তো তখন তো আমার স্যার ড্রাইভিং ফোর্স লিকুইডেরটা হলো বড় না,
তাহলে যখন আমরা স্যার ডেল জিভিটা করতেছি তখন জিএস মাইনাস ড্রাইভিং জিএলটা ফোর্স করতেছি। লিকুইডের বড় না, লিকুইডের ফ্রি এনার্জি বড়, জি। জি স্যার, ফ্রি লিকুইডের জি এনার্জিটা। বড়, লিকুইডের জি বড়, সলিডের জি ছোট। এবং আমরা থার্মোডাইনামিকের ভাষায় বলি দুইটা ফেজের মধ্যে যদি কম্পেয়ার করি, যার ফ্রি এনার্জি কম সে স্টেবল, মোর স্টেবল দ্যান দ্য আদার ওয়ান। সুতরাং একটা ফ্রি এনার্জি যদি 100 থাকে আর একটা ফ্রি এনার্জি 50 থাকে, যার ফ্রি এনার্জি 50 দ্যাট উইল বি মোর স্টেবল। সেখানে যেহেতু সলিডে ফ্রি এনার্জি কম লিকুইডের তুলনায়, সুতরাং এই টেম্পারেচারে লিকুইড উইল বি আনস্টেবল, সলিড উইল বি স্টেবল। জি ঠিক স্যার, আছে? তো স্যার আমার ওটা ডেল জিভি তো স্যার জিএল মাইনাস জিএস হওয়ার কথা না, মানে কোনটা ড্রাইভিং কোনটা ফোর্স কোনটা যেটা কোনটা কোনটা স্যার ড্রাইভিং ফোর্স ডেল জিভিটা জিবি। এখানে কি হচ্ছে, এই জায়গাটা কি আমরা কি পড়তে চাচ্ছি? আমরা কি মেল্টিং করছি না সলিডিফিকেশন করতেছি? স্যার সলিডিফাই সলিডিফিকেশন করতেছি। সলিডিফিকেশন করলে বলে ফাইনাল ফেজ কোনটা? স্যার সলিড ফেজটা। তো তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা জি স্যার। যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টি আমি চেঞ্জ যদি বের করতে চাই তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো? Z2 মাইনাস Z1 সেটা বলেছিলাম না? তো Z2 মানে কি, জি স্যার। পরে কোথায় গেল? আমরা পরে যাচ্ছে হলো সলিড, আগে হলো লিকুইড, লিকুইড সলিড হচ্ছে, সুতরাং সলিডের থেকে লিকুইডেরটা মাইনাস করতে হবে। ওকে, সো তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে ড্রাইভিং ফোর্স ফর সলিডিফিকেশন যেটা ডেল্টা জিবি হুইচ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি আন্ডারকুলিং। সো আন্ডারকুলিং যত বাড়বে, তার মানে আমি মেল্টিং পয়েন্ট থেকে যত নিচের দিকে যাইতে থাকবো, লিকুইড তত সলিডিফিকেশন হওয়ার টেন্ডেন্সি বাড়তে থাকবে, তত বেশি চাবে যেন তাড়াতাড়ি সলিডিফাই হয়ে যায়, তত তাড়াতাড়ি সলিড হয়ে যায়, প্রোভাইডেড আমরা ওখানে যেটা বললাম যে আমরা এখানে যেহেতু দুইটা জিনিস কনস্ট্যান্ট ধরেছি, ইন্ডিপেন্ডেন্ট টেম্পারেচার ধরছি, সেটা যদি আমরা মোটামুটি ঠিক রাখি তাহলে ডেল্টা জিবি কেবলমাত্র ডেল্টা টির সাথে রিলেটেড। যদি আমি এটা ঠিক না রাখি তাহলে অন্য অন্য কিছু ভ্যারিয়েবল এখানে চলে আসবে। এই যদি ইন্ডিপেন্ডেন্ট টেম্পারেচার না ধরি তাহলে এইচ ইজ ইকুয়াল টু সিপিডিটি আমরা জানি। তো আমি এখানে ওই জিনিসগুলো এখানে চলে আসে। তো টু মেক ইট সিম্পলার আমরা এটা ইউজ করেছি। ওকে, এখন যেটা বলা হচ্ছে, হোয়াই ডাজ নট লিকুইড ট্রান্সফর্ম ইন সলিড ইমিডিয়েটলি বিলো ডেল্টা টি? আমরা একটু আগে দেখলাম যে হয় না, ঠিক আছে? এখন যাতে যাচ্ছি কেন হয় না, ঠিক আছে? কেন হয় না করতে গেলে পরে আমাদের এই কাইনেটিক থিওরি অফ নিউক্লিয়েশন সেগুলো দেখতে হবে। এগুলো ফিজিক্সে পড়েছে ডেফিনেটলি, হয়তো কোথাও ক্লাসিক্যাল নিউক্লিয়েশন থিওরি আছে। জিনিসটা কি দাঁড়াচ্ছে, একটা লিকুইডের মধ্যে অনেক অ্যাটম আছে এবং সেই অ্যাটমগুলো কনস্ট্যান্টলি ভাইব্রেট করতেছে, এবং একটা জায়গায় কিছু অ্যাটমের মধ্যে সাডেনলি আইদার বিকজ অফ ক্লাস, বিকজ অফ একটার সাথে আরেকটার কি বলবো এটাকে ধাক্কা লাগালের কারণে এনার্জি কমে যায় এবং তারা একটা বন্ডিং এর মধ্যে অ্যাটেন্ড করে, সো এক জায়গায় একটা ক্লাস্টার ফর্ম করে, অ্যাগ্লোমারেট ফর্ম করে। সলিড বিগিনস টু ফর্ম অ্যাজ ভেরি স্মল স্পেরিক্যাল নিউক্লিয়াই থ্রুআউট দ্য বাল্ক অফ বিভিন্ন জায়গায় এটা হতে পারে, যেহেতু হাজার বিলিয়ন্স অ্যাটম আছে, তো কোনো একটা জায়গায় অ্যাটমে ধাক্কাধাক্কি লেগে নিয়ে ওই জায়গায় এনার্জি গুলো সাডেনলি কমে গেল, অ্যাটম গুলো কয়েকটা অ্যাটম একসাথে কাছাকাছি চলে আসলো, ঠিক আছে? তো এরকম যদি কোনো ঘটনা ঘটে যেখানে একসাথে কতগুলো জিনিস চলে আসলো, ঠিক আছে? এখন thermodynamically the formation of nuclei must result in a net negative difference। আমরা থার্মোডাইনামিক্যালি জানি যে কোনো চেঞ্জ হতে গেলে পরে অবশ্যই এনার্জি কমে যেতে হয়, এটা হলো সোজা কথা। যদি এনার্জি বাড়ে, ফ্রি এনার্জি যদি বাড়ে, তাহলে এই ঘটনা কখনো ঘটে না। তার মানে এখন লিকুইড থেকে সলিড হচ্ছে, এই লিকুইড থেকে সলিড ট্রান্সফরমেশন এনার্জি মাস্ট বি ডিক্রিজড, সেটা হলো প্রথম কথা। এখন এইখানে যখন একটা সলিড ফর্ম করে, আমরা একদম লেম্যান টার্মে যদি ধরি, একটা জায়গায় লিকুইড আছে, লিকুইডের জায়গার মধ্যে অ্যাটমগুলো একটা ক্লাস্টার ফর্ম করতেছে এবং তারা একটা বন্ডিং এর মধ্যে আসলো এবং দে ফর্ম অ্যান এমব্রায়ো, এমব্রায়ো বা নিউক্লিয়াস যেটাই বলি না কেন। এই এমব্রায়োটা যদি স্টেবল হয় তাহলে ওইটাকে নিউক্লিয়াস হিসেবে ট্রিট করব এবং ওইটা আলটিমেটলি গ্রো করা শুরু করবে। এবং এই যে এনার্জি, টোটাল এনার্জি চেঞ্জ যেটা হচ্ছে, সেটা দুইটা পার্ট আছে, এবং দুইটা পার্টের মধ্যে একটা পার্ট হলো সারফেস ক্রিয়েট করার জন্য, আরেকটা পার্ট হলো ভলিউম ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? টোটাল ফ্রি এনার্জি চেঞ্জ, লিকুইডের ফ্রি এনার্জি, সলিডের ফ্রি এনার্জি মাইনাস লিকুইডের ফ্রি এনার্জি আফটার বিফোর মাইনাস করলাম, এবং সেটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ভলিউম ফ্রি এনার্জি, একটা হলো সারফেস ফ্রি এনার্জি। সারফেস ক্রিয়েট করার জন্য কিছু এনার্জি লাগে, ভলিউম ফ্রি এনার্জির জন্য কিছু এনার্জি লাগে, ঠিক আছে? এখন
এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, ডেল্টা জিভি একটু আগে আমি ক্যালকুলেট করে ফেলেছি, ঠিক আছে? সো উই নো দ্যাট ডেল্টা জিভি ইজ ইকুয়াল টু এল ডেল্টা টি বাই টিই। এখন এইটার মধ্যে আমি একটু যদি খেয়াল করি, এল মানে কি? এল মানে লেটেন্ট হিট অফ ফিউশন, এনার্জি ইভলভ করতেছে। এনার্জি যদি ইভলভ করে তাহলে আগে কত ছিল, পরে কত ছিল, তার মানে আগে পরে কমে গেল, কিছু এনার্জি চলে গেছে। সো ফাইনাল ফেজের এনার্জি কম, ইনিশিয়াল ফেজ এনার্জি, সো দুইটা চেঞ্জ হলো নেগেটিভ। সো এল ইজ অলওয়েজ নেগেটিভ। সো এল যদি নেগেটিভ হয় তাহলে ডেল্টা জিভি ইজ অলওয়েজ নেগেটিভ। তো যত বেশি ভলিউম হবে এই টার্মটা তত বেশি নেগেটিভ হবে। অন দ্য আদার হ্যান্ড, সারফেস ফ্রি এনার্জি ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট এ সারফেস। সুতরাং যত বড় সারফেস হবে এনার্জি তত বেশি লাগবে। সো এই এনার্জিটা দিতে হবে, এই এনার্জিটা অলরেডি ইভলভ হইতে থাকে। সো এটা মাইনাস, এটা প্লাস। এখন এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি তো দেখতে এটা এরকম হচ্ছে। তার আগে একটু বলে নেওয়া ভালো যে এইখানে দুইটা পার্ট আছে, এটা তো একটা কনস্ট্যান্ট পার্ট। এখন এই এরিয়া যদি কম্পেয়ার করি, একটা নিউক্লিয়ার ফর্ম করতেছে, একটা ভলিউম আছে, তার সারফেস এরিয়া কত? একটা ছোট নিউক্লিয়াস যদি হয়, একটা বড় নিউক্লিয়াস যদি হয়, তাহলে তার সারফেস এরিয়া। আমরা ন্যানো টেকনোলজির কথা বলি, ন্যানো টেকনোলজিতে অ্যাডভান্সটা কি? ন্যানো টেকনোলজি বলে ম্যাটেরিয়ালের সারফেস বেড়ে যায়, সারফেস এরিয়া বেড়ে যায়। তার মানে পার্টিকেল যত ছোট হবে তার সারফেস তত বড়, ভলিউম তত ছোট, ঠিক আছে? সুতরাং এ বাই ভি রেশিও ছোট পার্টিকেলের সবচেয়ে বেশি, ঠিক আছে? এখন আমরা নিউক্লিয়াস ফর্ম করতেছি, আসলে ছোট দিয়েই শুরু করতেছি, হয়তো 3-4টা অ্যাটম নিয়ে একটা নিউক্লিয়ার ফর্ম করতেছে, এবং তাদের সাইজ হলো 10⁻⁸ মিটারের কাছাকাছি। তার মানে ইনিশিয়ালি যে নিউক্লিয়ার ফর্ম করছে তখনই সবচেয়ে বেশি সারফেস এনার্জি লাগে, ঠিক আছে? এবং এটা যত ছোট হবে, এ যত বড় হবে তত এটা বাড়তে থাকে। এখন আমরা যদি কম্পেয়ার করি উইথ রেডিয়াস, রেডিয়াস যত বাড়ে সারফেস ফ্রি এনার্জি, টোটাল সারফেস এনার্জি এএসএল গামা এসএল এটা তত বাড়তে থাকে, এবং ভলিউম ফ্রি এনার্জি এটাও তত কমতে থাকে, যেহেতু এটা নেগেটিভ এটা তত কমতে থাকে। এবং এই দুইটার সামারি করলে পরে, দুইটা যোগফল যদি করি তাহলে আমরা এই ব্লু লাইনটা পাবো। দ্যাটস দ্য টোটাল ফ্রি এনার্জি চেঞ্জ ডেল্টা জি ডিউরিং সলিডিফিকেশন, লিকুইড টু সলিড ট্রান্সফরমেশন, ঠিক আছে? এখানে খেয়াল করো, সবচেয়ে বড় যে জায়গাটা, সবচেয়ে উঁচু জায়গাটা, এই পয়েন্টটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট বলে। এখানকার রেডিয়াস যেটা সেটা ক্রিটিক্যাল রেডিয়াস আর স্টার, এবং এনার্জি রিকোয়ারমেন্ট যেটা সেটা ডেল্টা জি স্টার, ঠিক আছে? সো ক্রিটিক্যাল রেডিয়াস, মনে করো ক্রিটিক্যাল রেডিয়াস আর যেটা আছে সেটা হলো 100টা অ্যাটম দিয়ে যদি তৈরি করি যত বড় হয় সেটা হলো ক্রিটিক্যাল রেডিয়াস। তার মানে একটা ক্রিটিক্যাল রেডিয়াস ফর্ম করতে গেলে 100টা অ্যাটম লাগে, এবং এটা ডায়ামিটার হলো মনে করো লেটস সে 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার। তো 10 মিলিমিটার সাইজ হলে পরে এটা ক্রিটিক্যাল সাইজ। এখন কোনো একটা জায়গায় একসাথে অ্যাটম তৈরি হয়ে গেল, একসাথে অনেকগুলো অ্যাটম জড়ো হলো, দে ফর্ম এ নিউক্লিয়াস যেখানে 50টা অ্যাটম তৈরি হয়েছে। সো আর এর সাইজ ডেফিনেটলি ছোট হবে। সো এখানে আছে লেটস সে আর হলো এটা, এই সাইজের একটা ক্রিটিক্যাল নিউক্লিয়াস ফর্ম করেছে, একটা নিউক্লিয়াস ফর্ম করে, নট ক্রিটিক্যাল নিউক্লিয়াস, ক্রিটিক্যাল নিউক্লিয়াস ফিক্সড। সো এখানে ফর্ম করেছে। এখন এটা যদি গ্রো করে, তেমনি মনে করো আরেকটা অ্যাটম এটাতে এটার সাথে জড়ো হবে, আরো 2-3টা অ্যাটম জড়ো হবে, জড়ো হয়ে এটা বড় হওয়ার চেষ্টা করবে। যদি এটা বড় হয় তখন কি অবস্থা হয়? এখানে আর যেটা আছে আরেকটা অ্যাটম দিয়ে যদি বড় হয় তাহলে পরে তার এনার্জি চেঞ্জ এই লাইন বরাবর উপর দিকে উঠতে থাকে। এটা হলো ক্রিটিক্যাল রেডিয়াস, যেখানে সবচেয়ে বেশি ফ্রি এনার্জি লাগে। এখন একটা একটা অ্যাটম নিউক্লিয়ার ফর্ম করেছে যার অ্যাটমের সাইজ এরকম, যার আর এর ভ্যালু এখানে। এখন এইটা যদি বড় হয় তাহলে তার ফ্রি এনার্জি লাগবে, ফ্রি এনার্জি বাড়ে যায়, ফ্রি এনার্জি বেড়ে যায়। তার মানে এটা যদি গ্রো করে তাহলে ফ্রি এনার্জি বেড়ে যায়। যে প্রসেসে ফ্রি এনার্জি বেড়ে যায় সেই প্রসেস নেভার হ্যাপেন, আমরা জানি থার্মোডাইনামিক বল তাই। সুতরাং যেহেতু এই রেডিয়াসটার বড় যদি হতে হয়, গ্রো করতে যদি হয়, তাহলে এটা বড় এনার্জি বেড়ে যায়, সুতরাং এটা কখনো হবে না, এই জিনিসটা ঘটবে না। তখন কি হবে? বরং এটা যদি ছোট হয়, 50টা দিয়ে রেডিয়াস ফর্ম নিউক্লিয়াস ফর্ম করেছিল, এখান থেকে একটা অ্যাটম যদি চলে যায় তখন এটা নিচের দিকে এনার্জি চেঞ্জ হয়, তার মানে এনার্জি কমে যায়, সেই ঘটনাই ঘটবে। যেমন এটা তখন ডিসম্যান্টেল হয়ে যাবে, এটা একটা মানে রিলিজ হয়ে যাবে, এটা লিকুইডের মধ্যে সলিউশনে চলে যাবে। কিন্তু যদি মনে করো হঠাৎ করে কোনো একটা জায়গায় লেটস সে 150টা অ্যাটম দিয়ে একটা নিউক্লিয়াস ফর্ম করে ফেলেছে, এনার্জি এত কমে গেছে ওখানে সাডেনলি,
যে 150টা অ্যাটম জড়ো হয়েছে, একটা নিউক্লিয়াস ফর্ম করেছে। তার মানে আর এর সাইজ এখানে চলে 100, এখানে চলে আসছে। আর এখানে যখন আর এর সাইজ ফর্ম করেছে, এখন এটা যদি গ্রো করে, আরো কিছু অ্যাটম মিলে মিলে যদি বড় হতে চায়, এটা যদি বড় হয় আর এর সাইজ এদিকে যাবে, তখন গ্রাফের এনার্জি তখন এদিকে যেতে থাকবে, তার মানে এনার্জি কমতে থাকে। তার মানে এটা গ্রো করলে পরে এনার্জি কমে, যেহেতু এনার্জি কমে সুতরাং বেসিক্যালি এটা গ্রোই করবে। তার মানে এই অ্যাটমটা স্টেবল হয়ে গেল, এই অ্যাটমটা গ্রো করে আলটিমেটলি একটা ক্রিস্টাল ফর্ম করবে। ঠিক আছে, তো এই ঘটনাগুলোই আমরা আলটিমেটলি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তার মানে আর ক্রিটিক্যাল সাইজ মানে হলো দ্য নেট এনার্জি চেঞ্জ টু গ্রো অফ দ্য এমব্রায়ো ইনক্রিজেস ফার্স্ট এবং আলটিমেট এক জায়গায় ম্যাক্সিমাম হয়, এবং সেটার সাইজটাকে ক্রিটিক্যাল সাইজ বলে। এমব্রায়ো ক্রিটিক্যাল সাইজের ছোট যদি হয় তাহলে রিকোয়ার মোর এনার্জি টু গ্রো, সুতরাং সিস্টেম ক্যান লোয়ার ইটস ফ্রি এনার্জি বাই ডিসোলিউশন, নট গ্রো। এবং এই নিউক্লিয়াসটাকে আমরা বলবো আনস্টেবল নিউক্লিয়াস। কিন্তু পরে যদি হয় বড় সাইজের নিউক্লিয়াস, আর এর সাইজ যদি ক্রিটিক্যাল সাইজে বড় হয়, তাহলে ফ্রি এনার্জি ডিক্রিজেস ইন দ্য সলিড গ্রো ফার্দার। তার মানে ইট বিকাম স্টেবল নিউক্লিয়াস এবং এটা গ্রো করা শুরু করে। ওকে, সো তাহলে আমরা যেটা বলতেছি যে এখন অ্যাকচুয়াল নিউক্লিয়েশন প্রসেসে এমন হয় না যে এক জায়গায় হঠাৎ করে একটা সাইজ বড় হয়ে গেছে। জিনিসটা অনেকটা আমাদের নর্মাল সিনারিও, মনে করো হরতাল হইলে যে ঘটনাগুলো ঘটে, একটা জায়গায় 2-3 জন লোক গল্প করতেছে, আরেকটা জায়গায় 4-5 জন গল্প করতেছে। এই ধরনের সিনারিও পুরা লিকুইডের মধ্যে কোনো জায়গায় 2-3টা মিলে একটা ক্লাস্টারের মতো ফর্ম করেছে, কোনো জায়গায় 10-12টা মিলে ক্লাস্টার ফর্ম করেছে। এরকম ক্লাস্টার ইজ দেয়ার, বিভিন্ন জায়গায় এগুলো আছে। ঠিক আছে, এই স্মল ক্লাস্টারস এক্সিস্ট বিভিন্ন জায়গায়। কোনো জায়গায় ক্লাস্টারগুলো সাডেনলি এক জায়গায় মনে করো অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, যেখানে বড় হয়ে গেছে এবং সেটাই আলটিমেটলি গ্রো করবে। অন্য অন্য জায়গায় ক্লাস্টারের মধ্যে একটা আসবে একটা চলে যাবে, সেই ধরনের ঘটনা ঘটতে থাকে। ওকে, সো আমরা এখন ফর্মুলা রিলেটেড যদি দেখি, তাহলে আমরা বলেছিলাম ফ্রি এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু ভলিউম ফ্রি এনার্জি, সারফেস ফ্রি এনার্জি, দুটো যোগফল। সো এটা হলো টোটাল ভলিউম, এটা হলো ফ্রি এনার্জি পার ইউনিট ভলিউম, এটা হলো টোটাল সারফেস এরিয়া, ফ্রি এনার্জি পার সারফেস এরিয়া। সো ভলিউম হলো, যদি স্ফেরিক্যাল এমব্রায়ো ধরি, নিউক্লিয়াস যেটা ফর্ম করছে সেটা স্ফেরিক্যাল যদি হয় তাহলে ভলিউম হলো 4/3πr³, আর এরিয়া যদি হয় তাহলে 4πr²। সো আমরা জি এই ইকুয়েশনটা পাই। ঠিক আছে, এখন ক্রিটিক্যাল সাইজ যদি বের করতে হয় তাহলে পরে ডি কে আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু আর, ডেল্টা জি কে উইথ রেসপেক্ট টু আর ডিফারেন্সিয়েট করে সমান সমান 0 বসাবো, এবং সেটা যদি করি তাহলে আমরা আর স্টার পেয়ে যাবো, এবং এই আর স্টারটা আবার যদি এখানে বসাই তাহলে জি স্টার পেয়ে যাবো। আমাদের নর্মাল প্রসেস ম্যাথমেটিক্স আমাদের জানা আছে। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস আমাদের ইউজ করতে হতে পারে, ডেল্টা জিবির জায়গায় যদি আমি L/T বসাই তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা পাবো। ওকে, সো এটা হলো আমাদের টোটাল ক্রিটিক্যাল এমব্রায়ো যখন ক্রিটিক্যাল নিউক্লিয়াস ফর্ম করবে, তার সাইজ কত এবং তার ফ্রি এনার্জি রিকোয়ারমেন্ট কত সেটা এখানে দেখানো আছে। কোনো কোনো বইতে যে নিউক্লিয়াসটা ফর্ম করে সেটা স্ফেরিক্যাল না ধরে কিউবিক শেপেরও চিন্তা করে। কিউবিক শেপের যদি এমব্রায়ো হয় তাহলে কিউবের প্রত্যেকটা সাইজ যদি এ হয়, তাহলে ফর্মুলার মধ্যে জাস্ট এই সেম জিনিস, ভলিউম হবে এ কিউব আর এটা হবে A6A², যেহেতু 6টা ফেস আছে, এবং এখানকেও একই ভাবে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এ স্টার পাওয়া যাবে এবং জি স্টার পাওয়া যাবে। ভেরিয়েশনের মধ্যে খুব একটা ভেরিয়েশন না, একটু ভেরিয়েশন। আমাদের নর্মাল যে সমস্ত প্যারামিটার গুলো আছে সবগুলো এখানে আছে, গামা আছে, টি আছে, এল আছে, ডেল্টা টি আছে, সেম জিনিস। ওকে, এই অঙ্কটা সিম্পল অঙ্ক, আমি এই অঙ্কটা ডিটেলে যাচ্ছি না। এখানে যেটা মেইনলি বলা হয়েছে যে আন্ডারকুলিং 230 পর্যন্ত করতে লাগে, ডেল্টা টি ভ্যালু 230 লাগে টু সলিডিফিকেশন। এখন বলা হচ্ছে যে যদি একটা কপারের অ্যাটমের ভলিউম যদি এত হয় তাহলে পরে কয়টা অ্যাটম দিয়ে এই ক্রিটিক্যাল এমব্রায়োটা তৈরি হবে সেটা এখানে বলা হয়েছে। সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ক্রিটিক্যাল রেডিয়াস বের করব, ক্রিটিক্যাল রেডিয়াস থেকে ক্রিটিক্যাল ভলিউম বের করব, এবং এটা হলো ক্রিটিক্যাল ভলিউম অফ নিউক্লিয়াস। একটা ভলিউমে নিউক্লিয়াস দেওয়া আছে, সরি একটা অ্যাটমের ভলিউম দেওয়া আছে, সো এটা দিয়ে এই ক্রিটিক্যাল ভলিউমকে ভাগ করলে পরে কয়টা অ্যাটম লাগবে সেটা এখানে বের করা যায়। সো ইউ ক্যান ওয়াক টু গো থ্রু ইট। নাও মোর ইম্পর্টেন্ট কয়েকটা টপিক যদি আমি এখানে দেখি, বাই দ্য টাইম কতটুকু হলো, 12টা বাজে। ওকে, সো এই ফর্মুলাগুলো আমরা কিছুক্ষণ আগে জেনারেট করেছি। ঠিক আছে, এখন সলিডিফিকেশন কেন হয় না এট দ্য ফ্রিজিং পয়েন্ট,
আমরা বলেছি যে এখানে ফ্রিজিং করতে গেলে পরে যে এনার্জি যে চেঞ্জ যেটা আছে, সেই এনার্জি চেঞ্জের মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো সারফেস ফ্রি এনার্জি, একটা ভলিউম ফ্রি এনার্জি। যদিও ভলিউম ফ্রি এনার্জি নেগেটিভ, কিন্তু সারফেস ফ্রি এনার্জিটা মোর পজিটিভ। এবং যেহেতু ছোট নিউক্লিয়াস যখন হয় তখন A/V রেশিওটা অনেক বড়, যার কারণে এই সারফেস টার্মটা অনেক বড়, যার কারণে এই টার্মটা অনেক বেশি পজিটিভ, যার কারণেই ইনিশিয়াল ক্ষেত্রে নিউক্লিয়েশন হইতে সমস্যা হয়। ঠিক আছে, সারফেস ফ্যাক্টর অ্যাক্টস অ্যাজ এ ব্যারিয়ার ফর দ্য ফর্মেশন অফ স্টেবল নিউক্লিয়াস, যার কারণেই হোমোজিনিয়াস নিউক্লিয়েশন এট দ্য ফ্রিজিং পয়েন্ট হয় না, আমাকে টেম্পারেচার অনেক ফল করাতে হয়। ঠিক আছে, টেম্পারেচার যদি ফল করাই, এই ভ্যালুটা যদি অনেক বেশি হয়ে যায়, দেখো খেয়াল করো ক্রিটিক্যাল রেডিয়াস, এই ভ্যালুটা যদি অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে পরে আর এর ভ্যালু অনেক ছোট হয়ে যায়। ক্রিটিক্যাল রেডিয়াস মনে করো একটা পার্টিকুলার ডেল্টা ডি যাই হোক না কেন, সেটার মধ্যে আর যদি 100টা দিয়ে যদি ক্রিটিক্যাল নিউক্লিয়াস ফর্ম করে, এখন যদি টেম্পারেচার যদি অনেক কমায় দেই, তাহলে আর এর ভ্যালু 50 হয়ে যেতে পারে। তার মানে 50টা অ্যাটম না দিয়ে, এখন 100টা অ্যাটম না লেগে 50টা দিয়ে আমি ক্রিটিক্যাল নিউক্লিয়াস ফর্ম করে ফেলতে পারি। সুতরাং নিউক্লিয়েশন ভেরি ইজি হয়ে গেল। ঠিক আছে, সো তার মানে এই নিউক্লিয়েশন পুরো সিনারিওটা ডিপেন্ড করে এই ডেল্টা টির উপরে, অন্যান্য জিনিস তো কনস্ট্যান্ট ম্যাটেরিয়াল ওয়াইজ, সো এখানে কোনো ঝামেলা নেই। শুধুমাত্র ডেল্টা টিটা এখানে মোর ইম্পর্টেন্ট, এবং ডেল্টা টিটা এখানে ফ্রি এনার্জি চেঞ্জটা স্কোয়ারের সাথে রিলেটেড। তার মানে ডেল্টা যত কম বা ক্রিটিক্যাল ফ্রি এনার্জি তত কমতে থাকে। ঠিক আছে, এবং ভলিউম ফ্রি এনার্জিটা তত বাড়তে থাকে। সো আর অনেক বাড়তে থাকে উইথ ইনক্রিজিং আন্ডার কুলিং ড্রাইভিং ফোর্স অফ নিউক্লিয়েশন, ডেল্টা জিবি ইজ ইনক্রিজিং। আমরা ওখানে গ্রাফ দেখেছিলাম, মনে আছে কিনা, সরি আমি যে পেনটা ইউজ করি। তো আমাদের এখানে যে গ্রাফটা ছিল এরকম ছিল। সো এই টেম্পারেচার যত এদিকে যাব, এই ভ্যালুটা তত বাড়তে থাকে, এদিকে তত বাড়তে থাকে। সো আর্স ফর সলিডিফিকেশন তত বাড়তে থাকে, ড্রাইভিং ফোর্স ফর নিউক্লিয়েশন তত বাড়তে থাকে, ডেল্টা জি বাড়তে থাকে, এবং সাইজ অফ নিউক্লিয়াস তত ছোট হতে থাকে। তার মানে ডেল্টা টি কমানোটা একটা অ্যাডভান্টেজিয়াস। এবং একটা পর্যায়ে যে, এমন আরেকটা জিনিস এখানে হিসাব করি, সো মনে করো এটা একটা পার্টিকুলার টেম্পারেচার, এবং এই পার্টিকুলার টেম্পারেচারে দিস ইজ দ্য ক্রিটিক্যাল রেডিয়াস, এবং আমরা একটা ক্রিস্টাল ক্লাস্টার ফর্ম করেছে যেটার সাইজ হলো এইটা আর। যেহেতু নিউক্লিয়াসের সাইজ ক্রিটিক্যাল সাইজের ছোট, সুতরাং এটা বড় হবে না, সোজা ভাষায় আমরা আগে দেখেছি। কিন্তু যদি টেম্পারেচার যদি কম থাকতো, T2 থাকতো, T2-র মধ্যে তার ক্রিটিক্যাল রেডিয়াস হলো এখানে, কারণ T2 করলে ক্রিটিক্যাল রেডিয়াস ছোট হয়ে যায়, আমি একটু আগে দেখলাম টেম্পারেচার যত কমাবো ক্রিটিক্যাল রেডিয়াস তত ছোট হয়ে যায়। তো ক্রিটিক্যাল রেডিয়াস তখন এখানে চলে গেল, কিন্তু আমাদের আর এর ভ্যালু হলো অ্যাকচুয়াল যে নিউক্লিয়াসটা ফর্ম করছে সেটা এখানে আছে। তার মানে at that period of time this R becomes stable. ঠিক আছে, সো তার মানে আমরা বলতে চাচ্ছি যে if the temperature is sufficiently low, the size of the embryo becomes smaller, এবং it, at that temperature its further growth will be encouraged by reduction in energy, এবং যেহেতু রিডাকশন ইন এনার্জি ডেল্টা টি স্কোয়ারের উপরে ইনভার্সলি ডিপেন্ডেন্ট করতেছে। সো আলটিমেটলি তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে হয় না বিকজ অফ দ্য সারফেস এনার্জি টার্ম, যেহেতু এটা অনেক বেশি পজিটিভ। কিন্তু অ্যাজ উই ডিক্রিজ দ্য টেম্পারেচার, আন্ডার কুলিং যত বাড়তে থাকে, আর এর সাইজ তত ছোট হইতে থাকে, ক্রিটিক্যাল সাইজ আর এর সাইজ তত ছোট হইতে থাকে, এবং ড্রাইভিং ফোর্স ফর নিউক্লিয়েশন তত বড় হইতে থাকে। এবং এই দুইটা কারণে আলটিমেটলি একটা টেম্পারেচার আসবে, মানে সাফিসিয়েন্ট লো টেম্পারেচার একটা টেম্পারেচার আসবে, যে টেম্পারেচার হঠাৎ করে র্যান্ডমলি 1000টা নিউক্লিয়াস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং ওই টেম্পারেচারটাকে বলে হোমোজিনিয়াস নিউক্লিয়েশন টেম্পারেচার। Thus, at a certain low enough temperature known as homogeneous nucleation temperature, driving force become too high and the size of the nucleus exceeds the size of the critical radius, এবং nucleus becomes stable and the growth of the nucleus enters a runaway condition. Runaway condition suddenly হাজার হাজার নিউক্লিয়াস ক্রিস্টাল সলিডিফাই হওয়া শুরু করবে। এবং এই যে নিউক্লিয়েশন প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে হোমোজেনিয়াস নিউক্লিয়েশন। পরীক্ষার মধ্যে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মাঝে মাঝে পরীক্ষার মধ্যে এটা আসে, অল্টারনেটিভলি হয়তো আসে, একবার আসে একবার আসে না। সেটা হলো হোমোজিনিয়াস মানে নিউক্লিয়েশন কাকে বলে, এবং হোমোজিনিয়াস নিউক্লিয়েশন হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশনের তফাৎ কি, এক্সেট্রা এক্সেট্রা। সো হোমোজিনিয়াস নিউক্লিয়েশন তাহলে কি হলো, সেটা হলো যে ফ্রিজিং টেম্পারেচারে সলিউশন হচ্ছে না আমাদের, বিকজ অফ দ্য সারফেস এনার্জি টার্ম আমাদেরকে টেম্পারেচার নামাতে হচ্ছে, আন্ডার কুলিং করতে হচ্ছে, এবং অ্যাজ উই ইনক্রিজ দ্য আন্ডার কুলিং
ড্রাইভিং ফোর্স ফর নিউক্লিয়েশন বাড়তে থাকে, অ্যান্ড এট দ্য সেম টাইম ক্রিটিক্যাল সাইজ অফ দ্য নিউক্লিয়াস কমতে থাকে। অ্যান্ড বিকজ অফ দ্যাট একটা সার্টেন এনাফ টেম্পারেচার যখন আমরা ফল করাবো, তখন টেম্পারেচার উড বি দা কি বলে এটাকে, যে নিউক্লিয়াস ফর্ম করবে সেই নিউক্লিয়াসটা উড বি স্টেবল, এবং একসাথে হাজারটা ক্রিস্টাল সলিডিফিকেশন হওয়া শুরু করে, এবং এই প্রসেসটাকে বলে হোমোজিনিয়াস নিউক্লিয়েশন। এবং যে হোমোজিনিয়াস নিউক্লিয়েশন টেম্পারেচার যেটা বলা হচ্ছে, সেটা ক্যান বি অ্যাজ লো এস 0.2 অফ মেল্টিং পয়েন্ট। এখানে মনে হয় কোথাও একটা এক্সাম্পল আছে। ওকে, দেন হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন যেটা বলা হচ্ছে, সেটা হলো যে এইখানে আমাদের যে দুইটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলো আমরা যদি খেয়াল করি, ইন্ডিপেন্ডেন্ট টু ডেল্টা টি, একটা ফিক্সড টেম্পারেচার যদি খেয়াল করি, তাহলে এল ফিক্সড, টি ফিক্সড, এটা ফিক্সড, গামার সাথে সরাসরি রিলেটেড, এবং জিটা গামার সাথে, গামার 3 গুণ, মানে সরি পাওয়ার 3 এর সাথে রিলেটেড। ঠিক আছে? সো তার মানে সারফেস ফ্রি এনার্জি টার্মটা একটা ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা আরেককে ডাইরেক্টলি রিলেট করে, জি কে ডাইরেক্টলি রিলেট করে। এখন যদি এই সারফেস এনার্জি টার্মটা কমিয়ে দিতে পারি, এটা যদি ছোট হয়, তাহলে আর এর ভ্যালুও ছোট হয়ে যায়, এবং ক্রিটিক্যাল সাইজটা ছোট হয়ে গেল, এবং ফ্রি এনার্জি রিকোয়ারমেন্টও কম লাগে। তার মানে ড্রাইভিং ফোর্সটা অল্প হলে পরে নিউক্লিয়েশন হওয়া শুরু করে। ঠিক আছে? তো যার কারণেই লিকুইড চায়, যখন সলিডিফিকেশন হয়, লিকুইড চায় যে সারফেস এনার্জি কমিয়ে দেওয়া। যদি সারফেস এনার্জি কমায় দিতে পারে, তাহলে পরে এটা নিউক্লিয়েশনটা ভেরি ইজি হয়। ঠিক আছে? এবং এইটা কমানো কেমনে হয়? কমায় হলো যে লিকুইড যেটা আছে, আমরা দেখি যে লিকুইডটা সবসময় ডার্টি থাকে, লিকুইডের মধ্যে নানান ধরনের ইম্পিউরিটি থাকে, ফরেন পার্টিকেল ইন জেনারেল, যেমন মোল্ড ওয়াল একটা ফরেন পার্টিকেল হিসেবে কাজ করে, লিকুইড সারফেস সেখানে একটা ইনক্লুশন হিসেবে কাজ করে, ভিতরে বিভিন্ন অক্সাইড পার্টিকেল, স্যান্ড পার্টিকেল, এগুলো তো আছে, অক্সাইড ফিল্ম, এগুলো সবই আছে। তো এই সবগুলা জিনিস অলরেডি সারফেস তাকে অফার করছে লিকুইডটাকে, অলরেডি সারফেস ইজ দেয়ার। যেহেতু সারফেস ইজ দেয়ার, আমাকে নতুন করে সারফেস তৈরি করতে হচ্ছে না, এবং এই সারফেসের উপরে অ্যাটম আলটিমেটলি জমতে শুরু করতে পারে। ঠিক আছে? অ্যান্ড নিউক্লিয়েশন বিকাম স্টেবল। সো তার মানে কি হচ্ছে, the nucleation occurs preferentially on this pre-existing surface, এক্সিস্টিং সারফেসের উপরে নিউক্লিয়েশন করছে, এবং এই এক্সিস্টিং সারফেসে নিউক্লিয়েট করার কারণে আমার নিউক্লিয়েশন করার জন্য যে সারফেস রিকোয়ারমেন্ট যেটা ছিল, ডান দিকের টার্ম, যা গামা রিলেটেড যে টার্মটা ছিল, ওইটা বাদ দিয়ে দিলাম, ওইটা জিরো হয়ে গেল। ওটা যদি জিরো হয়ে গেল, অন বাকি যে এনার্জিটা রয়েছে সেটা তো নেগেটিভ। সুতরাং একদম ফ্রিজিং টেম্পারেচারে এই সলিউশন ক্যান বি ওকার। সো এই ধরনের সিস্টেমটাকে বলে হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন। যেমন হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন হলো উইথ দ্য হেল্প অফ ফরেন বডি নিউক্লিয়েশন যদি হয়, ফরেন বডির উপরে নিউক্লিয়েশন হচ্ছে, সো ক্রিয়েশন অফ সারফেস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। ঠিক আছে? ফর এ ভেরি ফেভারেবল সার্কামস্টেন্সেস, হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন ক্যান ইভেন স্টার্টেড এট দ্য ইকুইলিব্রিয়াম ফ্রিজিং টেম্পারেচার, একটু আগে আমরা যেটা বললাম। ঠিক আছে? সো ইন প্র্যাকটিস অল নিউক্লিয়েশন টেক প্লেস হেটেরোজেনিয়াসলি, হোমোজেনিয়াস নিউক্লিয়েশন ভার্চুয়ালি হয় না, because always in real case always impurities are there, এবং তার উপরে নিউক্লিয়েশন হয়। ঠিক আছে? যদি ফরেন পার্টিকেল না থাকে, লিকুইড ইজ এক্সট্রিমলি ক্লিন, এবং একটু আগে আমরা যেটা বললাম যে যে কন্টেনারের মধ্যে লিকুইড আছে, সেই কন্টেনারের সারফেসও, যেমন আমাদের মোল্ড ওয়াল, মোল্ডের সারফেস, সেখানেও নিউক্লিয়েশন শুরু হয়, মোল্ড সারফেসটাও একটা কন্টামিনেন্ট বা ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট হয়। তো ওইটাও যদি না থাকে, তার মানে আমি কাস্টিং করতেছি, লিকুইড সলিডিফাই হচ্ছে, লিকুইডে কোনো কন্টেনার নাই, লিকুইড কন্টেনার সারা লিকুইড আমি সলিডিফাই করছি, এবং যে লিকুইডটা আছে, লিকুইডটা হলো একদম সুপার পিওর, তার মধ্যে ইম্পিউরিটি জিরো অ্যাপ্রক্সিমেটলি। সেই সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন হওয়ার চান্স বেশি। এবং এটা কিছু এক্সাম্পল আমরা এখানে বলতে পারি, যেমন ম্যাগনেটিক লেভিটেশন, ফ্লোট জোন মেথড, ইম্পর্টেন্ট, যেমন সিঙ্গেল ক্রিস্টাল ফর্ম যদি করতে চাই, সিলিকন ওয়েফার যদি করতে চাই, যেগুলো সেমিকন্ডাক্টর প্রসেসে তৈরি করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে কি করা হয়, যে লিকুইডকে ফ্লোট করা হয় একটা সলিডের মধ্যে, সলিড লিকুইড হয়ে গেছে, লিকুইড পুল আছে, লিকুইড পুলের মধ্যে একটা ক্রিস্টাল নিয়ে সেই ক্রিস্টালটাকে আস্তে আস্তে উপর দিকে তুলতে থাকে। ঠিক আছে? সো there is no surface, liquid is extremely clean. তোমরা এই ম্যাগনেটিক লেভিটেশন, ফ্লোট জোন মেথড, এগুলো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ইউ ক্যান ওয়াচ দেম। সো তার মানে যেটা বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালি, যেহেতু লিকুইডের মধ্যে প্রচুর ইম্পিউরিটি থাকে, অথবা মোল্ড সারফেস ইজ অলরেডি দেয়ার, লিকুইড সারফেস ইজ অলরেডি দেয়ার, এই সমস্ত সারফেস গুলো আমাদের প্রি এক্সিস্টিং সারফেস হিসেবে রয়ে গেল, এবং এগুলো আলটিমেটলি হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন করতে হেল্প করে। সো যার কারণে
ইন মোস্ট প্র্যাকটিক্যাল কেসে আমরা যদি কাস্টিং করছি, এই ইন কাস্টিং সিচুয়েশনে লিকুইড সলিডিফিকেশন হয় অলওয়েজ হেটেরোজেনাসলি। ঠিক আছে, এখন হেটেরোজেনাস ডিভিশন হয় ভালো কথা। ঠিক আছে, এখন আমরা বলতেছি যে ফরেন পার্টিকেল দেয়ার, যে ফরেন পার্টিকেল গুলো হেটেরোজেনাস ডিভিশন করতে হেল্প করে। And সব পার্টিকেল কি ইকুয়ালি হেল্প করে? যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হলো। মনে করো একটা ফ্ল্যাট সারফেস আছে, একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে একটা সলিড ক্রিস্টাল ফর্ম করছে, এবং সলিড ক্রিস্টালটা এখানে দেখানো হয়েছে কিউবিক ক্রিস্টাল ফর্ম করছে। মানে কিউবটা যদি এরকম ভাবে, তার মানে একটা সারফেস তার উপরে আছে, এই সারফেস হিসাবে সে যদি বসে এইভাবে যদি গ্রো করতে শুরু করে, তার মানে পুরো একটা সারফেস ফরেন পার্টিকেলের সাথে লেগে আছে। অন দ্য আদার হ্যান্ড এখানে যেটা দেখানো হয়েছে, এখানে নিউক্লিয়েট করতেছে, যে নিউক্লিয়াসটা ফর্ম করেছে সেই নিউক্লিয়াসে কেবলমাত্র এজটা লাগানো আছে, এখানে শুধু এজ এর মধ্যে এটা টাচ করে আছে ফরেন পার্টিকেলের সারফেসটা, আর এখানে শুধু একটা কোণা লাগিয়ে আছে। তার মানে একটা কোণা আছে, বাকিগুলো সব উপর দিকে চলে গেছে, লিকুইডের মধ্যে আছে। তো এই তিনটা সিনারিওর মধ্যে ফরেন পার্টিকেলটা ম্যাক্সিমাম কত সারফেস অফার করছে, কে সবচেয়ে বেশি সারফেস অফার করছে? ডেফিনেটলি কেস এটা, এ কারণ এটাই পুরোটা সারফেস অফার করছে। এখানে শুধু এই Except লাইনের for মধ্যে যতটুকু এরিয়া আছে ততটুকু অফার করছে, আর এখানে শুধু কেবলমাত্র একটা পয়েন্ট অফার করছে, বেসিক্যালি সারফেস কোনো অফারই করছে না। সো তার মানে ডিপেন্ডিং অন দ্য ওরিয়েন্টেশন, যদি আমরা যে সারফেসটা আছে সে পাশের সারফেসটাকে যদি ফিক্স ধরি, এটা যদি চেঞ্জ না করি, সেম ম্যাটেরিয়াল যদি চিন্তা করি, তাহলে বিকজ অফ দ্য ওরিয়েন্টেশন কোন ভাবে নিউক্লিয়েশন করছে তার উপর বেস করেও এই যে ফরেন পার্টিকেল যেটা আছে সেটা ডিফারেন্ট রেটে নিউক্লিয়েটিং সাইট অফার করতেছে, যার জন্য নিউক্লিয়েশন ডিফারেন্ট হবে। এই বা দিকেরটায় হেটেরোজেনিটি সবচেয়ে বেশি, এটার মধ্যে হেটেরোজেনিটি সবচেয়ে কম। ঠিক আছে, কেমিক্যালিও চেঞ্জ হতে পারে, ফরেন পার্টিকেল মেবি কেমিক্যালি আর আদারওয়াইজ নট ভেরি অ্যাক্টিভ, সেটাও হতে পারে। আমরা এখানে আরেক thus the more active the surface of the foreign substance, the smaller would be the surface requirement, surface energy requirement, এবং নিউক্লিয়েশন বেশি বেশি করে হেটেরোজেনাস হবে। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আলাপ করছি। সেটা হলো, মনে করো একটা সলিড ফর্ম করছে, সেই সলিডটা দেখতে এরকম, এখানে যেরকম আছে একটা স্ফেরিক্যাল কাপ, তার মানে একটা বলের মধ্যে একটা যদি একটা স্লাইস কেটে নেই, তাহলে তার উপরে যে ছোট্ট একটা স্লাইস পাবো, সেটাই হলো এটা। তো এইটা এরকম একটা সলিড, এইরকম একটা সলিড একটা সারফেসের মধ্যে, এই যে একটা ফরেন পার্টিকেল, এটা হলো ফরেন পার্টিকেলের উপরে নিউক্লিয়েট করছে। ঠিক আছে, এটা গ্রো করছে। সো দিস ইজ দ্য ফরেন সাবস্টেন্স, এবং এই পুরো জিনিসটা লিকুইডের মধ্যে ভাসতেছে। ওকে, সো এই লিকুইডের মধ্যে এই ফরেন পার্টিকেলটা ফরেন সারফেসটা ভাসতেছে, এবং ফরেন সারফেসের উপরে এই সলিডটা নিউক্লিয়েট করছে। সো এটার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হলো টুয়াইস ক্যাপিটাল আর, আর এখানে যেহেতু স্ফেরিক্যাল বলা হচ্ছে, সুতরাং এই স্ফিয়ারের রেডিয়াসটা আর, এটা হলো সেন্টার। ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের সারফেস টেনশন ফোর্স যেগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এই ফোর্সটা যেমন বলা হচ্ছে গামা এস এল, সলিড ইন্টু ফরেন সাবস্টেন্স, এটা হলো গামা এস এল, সলিড ইন্টু লিকুইড, আর এটা হলো গামা এফ এল, ফরেন পার্টিকেল এবং লিকুইড। সেরকম তিনটা ফোর্স আছে, সারফেস টেনশন ফোর্স, এবং এগুলাকে যদি ব্যালেন্স করি এই ধরনের ফর্মুলা দিয়ে আমরা তৈরি করতে পারি। তার মানে গামা এফ এল মাইনাস গামা এস এফ ইজ ইকাল টু, এটা ওদিকে যদি মাইনাস ধরলাম, এটার কস থিটা, তাই তো? সো এটা কস থিটা। সো এই ধরনের ফর্মুলা আমরা জানি, এবং এই আর এর ভ্যালু কত, এই আর এর ভ্যালু কত, সেগুলো আমরা বিভিন্ন ভাবে ডিটারমিন করতে পারি, জাস্ট ম্যাথমেটিক্স, এগুলো তোমরা জানো। এমব্রায়োর ভলিউম কত হবে, সারফেস এরিয়া কত হবে, এক্সেট্রা এক্সেট্রা, এবং এই সারফেসটা কত, এইটা কত হবে, ইত্যাদি ইত্যাদি তোমরা এগুলো বের করতে পারো। এখন আমাদের যে ফর্মুলা যেটা আছে, টোটাল এই নিউক্লিয়েশনের জন্য টোটাল এনার্জি চেঞ্জ যেটা বের করতে চাই, আগে সারফেসটা বের করি। তাহলে গামা সারফেস যেটা আছে, সেই সারফেসটা হলো, এক নম্বর কথা হলো যে একটা ফরেন সাবস্টেন্সের একটা সারফেস ছিল, যে সারফেসটা হলো লিকুইডের সাথে ফরেন সাবস্টেন্স। এখন এখানে যখন একটা সলিড ফর্ম করলো, সলিড এখানে আসলো, তার মানে লিকুইডের সাথে ফরেন সাবস্টেন্সের একটা সারফেস চলে গেল, নষ্ট হয়ে গেল, ওইটা নাই, তাই তো? সো এরিয়া অফ ফরেন লিকুইড সাবস্টেন্স এবং লিকুইডের মধ্যে যে কন্ট্যাক্ট ছিল এইটুকু, সেটা আর এখন আর নাই, কারণ এখানে সলিড বসে গেছে। সো এটার সাথে গামা এফএল যেটা আছে ফরেন পার্টিকেলের সাথে লিকুইড, সো এইটা চলে গেছে, বিনিময়ে কি হয়েছে,
একটা সলিড এখানে ক্রিস্টালাইজেশন হয়েছে। সো সলিডের সাথে ফরেন পার্টিকেলের একটা সারফেস তৈরি হলো, সলিডের সাথে একটা ফরেন পার্টিকেলের সারফেস তৈরি হলো, এবং আরেকটা লিকুইডের সাথে সলিডের একটা সারফেস অলরেডি দেয়ার। সো লিকুইডের সাথে সলিড সারফেস একটা আছে, এই সারফেসটা তৈরি হয়েছে, আর মাইনাস হয়েছে হলো ফরেন পার্টিকেলের সাথে লিকুইড একটা সারফেস। এবং এই সবগুলো ভ্যালু এখানে দেওয়া আছে। সো এগুলো আমরা যদি বসে যোগ বিয়োগ করলে পরে আমরা সারফেস এনার্জি যে কত সেটা এখান থেকে বের করতে পারবো। তো এটা বের করলাম, বের করার পরে এখন আমরা টোটাল এনার্জি যদি ক্যালকুলেট করতে চাই হেটেরোজেনিয়াস ইকুয়েশনের জন্য, সেটা হলো ভলিউম সারফেস ফ্রি এনার্জি, ভলিউম ফ্রি এনার্জি, সারফেস ফ্রি এনার্জি। ভলিউম ফ্রি এনার্জি আমরা অলরেডি জানি, ডেল্টা জিবি ইন্টু ভলিউম, আর এটা হলো এরিয়া ইন্টু গামা এসএল। তো এখন এই ভলিউম অফ সলিড সেটা অলরেডি এখানে দেওয়া আছে, সারফেস কই ভলিউম অফ এমব্রায়ো, এই যে দিস ওয়ান। সো ভলিউম অফ এমব্রায়ো আমরা এটা এই ভিএস এর জায়গায় এটা বসালাম, জিভি এখানে দেওয়া আছে, এইটার জায়গায় মানে এর এরিয়া কত সেটা বের করেছি, বাকিটা এখানে রেখেছি। সো আলটিমেটলি ওখানে এটা বসিয়ে নেওয়ার পরে আমরা যদি আলটিমেটলি কাটাকাটি করি, কাটাকাটি করলে পরে এই ধরনের একটা ফর্মুলা পাবো, বের করবা নিজেরা। পরীক্ষার সময় এখান থেকে এই লাইন লিখতে কিন্তু হবে না, মার্কস কাটা যাবে, এখান থেকে এটা বানাতে হবে, বইয়ের মধ্যে দেওয়া থাকবে। তো এটা যদি করি তাহলে আলটিমেটলি হেটেরোজেনিয়াস ইকুয়েশনের জন্য আমরা একটা ইকুয়েশন পাবো এনার্জি চেঞ্জের, যেটা এইটা কি ছিল, এটা হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য ছিল ভলিউম ইনটু ভলিউম ফ্রি এনার্জি প্লাস সারফেস এরিয়া ইনটু সারফেস ফ্রি এনার্জি। সো এটা হলো হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য। সো ফ্রি এনার্জি চেঞ্জ হোমোজেনিয়াস ইকুয়েশন, তার সাথে অতিরিক্ত একটা ফ্যাক্টর আছে যেটাকে এফ থিটা হিসাবে চিন্তা, যেহেতু এটা থিটার সাথে রিলেটেড। থিটা কি? থিটাটা হলো এইখানে যে একটা যে ভ্যালুটা, এটা হলো থিটা। সো এর সাথে রিলেটেড একটা ফ্যাক্টর আমরা এটা পাচ্ছি, এই এফ থিটা। এখন যদি আমি এটাকে গ্রাফিক্যালি প্লট করি, তাহলে গ্রাফিক্যালি প্লট করলে থিটার সাথে এই ব্যারিয়ারের ভ্যালুটা, সো জি হেটেরোজেনিয়াস ইজ ইকাল টু একটা ফ্যাক্টর ইনটু জি হোমোজেনিয়াস, এবং এই ফ্যাক্টরটা সমান সমান ছিল দিস ভ্যালু। ঠিক আছে? সো এটা রেশিও মানে এফ, এই এফ এর ভ্যালু এখন যদি ক্যালকুলেট করি থিটার সাথে কস থিটা, থিটা যদি 0 হয় কস থিটা কত হয়? স্যার 1 কস থিটা 1। ওকে, থিটা যদি 90 ডিগ্রি হয় কস থিটা 0, তাই? থিটা ভ্যালু যদি Yes, sir. 180 হয় তাহলে cos থিটা Yes, মাইনাস sir. 1। তো Yes, এই sir. ভ্যালুগুলো তুমি বসালে পরে তাহলে আলটিমেটলি এই একটা লাইন পাবা এই টোটাল ফ্যাক্টরটার উপরে। সো এখন থিটা ভ্যালু যদি 0 হয়, তার মানে খেয়াল করো থিটা ভ্যালু 0 হওয়া মানে কি, এখানে থিটা ভ্যালু 0 যদি হয় তাহলে লিকুইড এবং সলিডের যে এটা আছে এটা একটা চ্যাপ্টা হয়ে একদম লেগে যাবে, তাই তো? একটা লাইন, একটা লেয়ার হয়ে যাবে। Yes, sir. লেয়ার হয়ে যায়, তাহলে থিটা ভ্যালু যদি 0 হয়, এখানে থিটা ভ্যালু যদি 0 বসাই cos থিটা 0 মানে 1, এটা হলো 1, তার মানে এটা 3 So মাইনাস 0 চলে আসবে। 0 চলে আসে। ওকে, সো এই ফ্যাক্টরটা যদি 0 হয়, এখানে যদি 0 বসাই তাহলে ফ্রি এনার্জি চেঞ্জ ফর 0 হেটেরোজেনিয়াস ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0। তাহলে বেসিক্যালি কোনো এনার্জি লাগে না, কোনো এনার্জি যেহেতু লাগে না তার মানে র্যান্ডমলি ইকুয়েশন হবে। আর যদি থিটা ভ্যালু যদি 180 হয়, 180 মানে কি? -1 এখানে থিটা ভ্যালু 180 মানে হলো একটা স্ফিয়ার ফর্ম করা, একটা বলের মতো হয়ে যাওয়া। ঠিক আছে? একটা বলের মতো যদি হয়ে যায়, তার মানে বলের মতো হলে পরে এখানে থিটা এই এফ এর ভ্যালু তখন বিকাম 1। এটা যদি এফ ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তার মানে জি হেটেরোজেনিয়াস ইজ ইকুয়াল টু জি হোমোজেনিয়াস। তার মানে আলটিমেটলি যে সারফেসের উপর রিকোয়েস্টটা হচ্ছে সেই সারফেসের কোনো কাজেই লাগতেছে না। এনার্জি আগেও যা লাগতো হোমোজেনিয়াসে এখনো তাই লাগতেছে হেটেরোজেনিয়াস। সুতরাং ইট উইল নট বি ইউজফুল ফর নিউক্লিয়েশন। সো এখানে আমরা এই কথাগুলো এখানে উল্লেখ করলাম, সেটা হলো ফর 180 ডিগ্রি, এবং এই 180 যদি ডিগ্রি হয় থার্মোডাইনামিক্সে আমরা বলেছিলাম নন ওয়েটেবিলিটি। ঠিক আছে? সো তার মানে নন ওয়েটেবল হলে পরে একটা স্ফেরিক্যাল বলের মতো হবে। ঠিক আছে? লিকুইড মানে এইটাকে সলিডটাকে পুরো আলাদা করে দেবে, লিকুইড এবং ইনক্লুশন একসাথে লেগে যাবে, এবং সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে। তো এই তাহলে নন ওয়েটেবল সারফেস যেটা ভাসতেছে লিকুইডের মধ্যে, সেটা কোন ধরনের, কোন সারফেসটা নন ওয়েটিং? মোস্টলি অক্সাইডস। আমরা বলেছিলাম অক্সাইড গুলো সাধারণত নন ওয়েটেড হয়। তার মানে এখন আমরা যেটা বলতে যাচ্ছি, লেটস সে অ্যালুমিনিয়াম যদি আমি কাস্টিং করি, অ্যালুমিনিয়াম কাস্টিং এর মধ্যে যদি একটা অ্যালুমিনিয়ামের অক্সাইড যদি ভিতরে ভাসতে থাকে, এবং এই অক্সাইডটার উপরে কি একটা সলিড ক্রিস্টাল ফর্ম করতে পারবে? পারবে না। কেন পারবে No, না? sir. বিকজ সলিড যদি নিউক্লিয়েট করে তাহলে থিটা ভ্যালু উইল বিকাম 180, এবং 180 যদি হয় তাহলে রিলেশন এরকম আসে, তার মানে এনার্জি দুইটা বিকাম সমান, এবং সমান যদি হয়ে যায়
তাহলে পরে সে কোনো হেল্প করবে না। সো অক্সাইডস আর দেয়ারফর নট গুড নিউক্লিয়াই ফর হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশন অফ সলিড। অন দ্য আদার হ্যান্ড, যদি এখন আমি মানে 180 চেয়ে কম যদি হয়, তার মানেই যে রেশিওটা এফ এর ভ্যালু 1-এর চেয়ে ছোট হতে থাকে, মানে কোনো না কোনো হেল্প আসতেছে, 1%, 2%, 10%, 50%, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা ভ্যালুটা কমতে থাকে, তার মানে হেটেরোজেনাস নিউক্লিয়েশনকে হেল্প করা শুরু করে। যে 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 সারফেসটা ভাসতেছে সেটা থিটা ভ্যালু মনে করো 75 ডিগ্রি, তার মানে কোনো একটা 75 যদি এখানে হয়, তার মানে সে 30% মানে অলমোস্ট 70% ইফেক্টিভ, তাই তো? যদি থিটা ভ্যালু 0 হয়, আমরা থিটা ভ্যালু 0 মানে কমপ্লিটলি ওয়েটেড বাই দ্য লিকুইড, তার মানে সারফেসটা ফরেন পার্টিকেলটা লিকুইড দিয়ে কমপ্লিটলি ওয়েটেড যদি হয়, তার মানে সলিডটা একদম ফ্ল্যাট হয়ে যাবে। যদি সেটা হয়, তাহলে এনার্জি ব্যারিয়ার বিকাম 0, তাই তো? তখন এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, তার মানে ক্রিস্টাল র্যান্ডমলি নিউক্লিয়েট করবে, ঠিক আছে? তো এখানে আরেক, এটা তো একটা গেল। আরেকটা ইস্যু ধরি, আর এর যে ক্রিটিক্যাল ভ্যালুগুলা, সেটা সাধারণত হোমোজিনিয়াসের জন্য সেম ভ্যালু, হেটেরোজিনিয়াসের জন্য সেম ভ্যালু, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তার মানে নিউক্লিয়েশন হোমোজিনিয়াসে যে ছোট অ্যাটম দিয়ে নিউক্লিয়াস হবে সেটা না, ওখানেও 100টা দিয়ে যদি নিউক্লিয়াস ফর্ম করে, হেটেরোজিনিয়াসেও 100টা দিয়ে নিউক্লিয়েট করবে। আর স্মল আর ক্রিটিক্যাল নিউক্লিয়াস সাইজ, এটা ঠিক আছে। কিন্তু ক্যাপিটাল আর যেটা বড় সাইজ, আর টোটাল আর এর ভ্যালু যেটা আছে, সেই আর এর ভ্যালুর ফর্মুলা হলো স্মল আর ইন্টু সাইন থিটা। তার মানে এই ক্যাপিটাল আর, আবার ছবিটা দেখাই, এই যে ক্যাপিটাল আর, এই টোয়াইস আর, এই আর এর ভ্যালু, এটা কিন্তু এই আর এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা হলো জাস্ট নিউক্লিয়াস যে স্লাইসটা কেটে নিয়েছিস তার আর, ঠিক আছে? এই ক্যাপিটাল আর যেটা, সেটা ডিপেন্ড করছে হলো কস থিটা সাইন থিটার সাথে। যেহেতু থিটা ইজ এ ভ্যারিয়েবল, তার মানে আর ইজ অলসো এ ভ্যারিয়েবল, এবং থিটা যত ছোট হবে সাইন থিটা ভ্যালু তত ছোট হবে, এবং তারে সাইজ তত ছোট হয়ে যাবে। তার মানে ঘটনাটা কি হচ্ছে, এক নম্বর হলো এনার্জি কমে যাচ্ছে যদি আমি ফরেন পার্টিকেলগুলো হেল্প করা শুরু করে, ফরেন সারফেসটা হেল্প করা স্টার্ট করে। অ্যাট দ্য সেম টাইম নিউক্লিয়েট সাইজ যেটা, যে ক্যাপিটাল আর যেটা, সেটাও ছোট হয়ে যাচ্ছে। তার মানে নাম্বার অফ অ্যাটমস রিকোয়ার্ড টু ফর্ম এ ক্রিটিক্যাল নিউক্লিয়াস, সেটা ছোট হয়ে যাচ্ছে। সো এই দুইটা কারণেই হেটেরোজেনাস নিউক্লিয়েশনকে হেল্প করছে। ওকে, তাহলে সামারি যদি করি, সেটা হলো heterogeneous nucleation involves nucleation of solid pre-existing surface, ঠিক আছে? এবং যে সারফেস গুলা ওয়েটেড বাই দ্য লিকুইড, সেগুলোই সাধারণত হোমোজেনাস হেটেরোজেনাস নিউক্লিয়েশন অফ সলিড কে হেল্প করে, ঠিক আছে? এবং ম্যাটেরিয়ালস উইথ গুড মেটালিক প্রপার্টি, আমরা বলছি অক্সাইড কোনো হেল্প করে না, কিন্তু ম্যাটেরিয়াল উইথ গুড মেটালিক প্রপার্টি, যেমন বোরাইড, যেমন নাইট্রাইট, যেমন কার্বাইড, এগুলোকে সাধারণত আমরা ওই গ্রেন রিফাইনার হিসেবে ইউজ করি। গ্রেন রিফাইনার কাজ গ্রেন সাইজ ছোট করা, তার মানে নিউক্লিয়েশনে হেল্প করা। সো বোরাইড, নাইট্রাইট, কার্বাইড, যেগুলো মেটালিক প্রপার্টি আছে, এবং সেই সমস্ত পার্টিকেল গুলা ইফেক্টিভ হেল্পিং হ্যান্ড দেয় নিউক্লিয়েশন, হেটেরোজেনাস নিউক্লিয়েশন করতে। ওকে, একটু রয়ে গেল, বাকি রয়ে গেল, সেটা থাকুক, আমরা এটা নিয়ে ক্লাস আলাপ করবো। তো আমরা এটা যদি শেষ করি, তো স্টপ শেয়ার। ওকে, তাহলে আমরা সেকেন্ড লেকচারে আমরা যেটা আলাপ করতে চেয়েছি, সেটা হলো যে আমরা নিউক্লিয়েশন যদি হয়, দুইটা পার্টি নিউক্লিয়েট করে, সলিড এবং কি বলে নিউক্লিয়েশন এন্ড গ্রোথটা আলাপ করলাম না, জাস্ট নিউক্লিয়েশনটা আলাপ করলাম। এখন ডিউরিং নিউক্লিয়েশন স্টেজে আমরা দেখে বলেছি যে লিকুইড থেকে যখন সলিড নিউক্লিয়াই হয়, ফ্রিজিং টেম্পারেচারে হয় না, টেম্পারেচার আরো অনেক কমাতে হয়, এবং যেটুকু কমাতে হলো সেটাকে আমরা বলছি আন্ডার কুলিং, ঠিক আছে? এবং এই আন্ডার কুলিংটা প্রয়োজন পড়ে এই কারণে যে টোটাল এনার্জি চেঞ্জের হিসাব কিতাব আমরা করবো, সেই টোটাল এনার্জিটা আমি দুইটা পার্ট আছে, একটা হলো ভলিউম ফ্রি এনার্জি, একটা হলো সারফেস ফ্রি এনার্জি। তার মানে সারফেস তৈরি করতে গেলে পরে এনার্জি দিতে হয়, এবং যে ভ্যালুটা এট দ্য ইনিশিয়াল স্টেজ, যখন এমব্রায়োর সাইজ ছোট থাকে, যখন অল্প কয়েকটা অ্যাটম নিয়ে তৈরি হয়, তখন A/V রেশিও অনেক বেশি থাকে, যার কারণে সারফেস ফ্রি এনার্জিটা অনেক বড় হয় ভলিউম ফ্রি এনার্জির তুলনায়, যদিও ভলিউম ফ্রি এনার্জি নেগেটিভ, এবং যার কারণেই আলটিমেটলি ফ্রি এনার্জি পজিটিভ হয়ে যায়, এবং যার কারণে নিউক্লিয়েশন হতে চায় না, ঠিক আছে? যার কারণে আমাদের ফর হোমোজিনিয়াস নিউক্লিয়েশন টেম্পারেচার অনেক নিচে নামাতে হয়। টেম্পারেচার অনেক নিচে নামালে কি হচ্ছে, নাম্বার ওয়ান, যেহেতু আর স্টার ক্রিটিক্যাল সাইজ
1/Δt সাথে রিলেটেড। সুতরাং ডেল্টা টি যত বড় হবে, আন্ডারকুলিং যত বেশি হবে, তত ক্রিটিক্যাল সাইজ ছোট হয়ে যায়। এটা একটা হেল্পিং হ্যান্ড। 2 নাম্বার হলো, যত ডেল্টা টি বড় হতে থাকবে, আর্স ফর ইকুয়েশন ডেল্টা জিভি, ড্রাইভিং ফোর্স ফর ইকুয়েশন, সেটা বড় হয়ে যায়। তো এই দুইটা কারণে আলটিমেটলি কোন একটা পর্যায়ে যেয়ে নিয়ে, অ্যাজ উই ডিক্রিজ দ্য টেম্পারেচার, কোন একটা পর্যায়ে যেয়ে নিয়ে এই দুইটা সাফিসিয়েন্টলি লার্জ হয়ে যায়। তার মানে সাইজটা, ক্রিটিক্যাল সাইজটা সাফিসিয়েন্টলি স্মল হয়ে যায়, এবং ফ্রি এনার্জি মানে ড্রাইভিং ফোর্স সাফিসিয়েন্টলি বড় হয়ে যায়, তখন লিকুইডের মধ্যে হঠাৎ করে একসাথে 1000টা নিউক্লিয়ার হওয়া শুরু হয়, এবং সেটাকে বলে হোমোজেনিয়াস নিউক্লিয়েশন। প্র্যাকটিক্যালি দ্যাট নেভার হ্যাপেন, বিকজ প্র্যাকটিক্যালি অনেক হেল্পিং হ্যান্ড থাকে, এবং এই হেল্পিং হ্যান্ডগুলো কি অলরেডি কিছু সারফেস ফ্লোট করছে, অ্যাভেলেবল আছে, এবং এই সারফেস থাকার কারণে তার উপরে নিউক্লিয়েশন হয়। তখন এটাকে বলি আমরা হেরোজেনাস নিউক্লিয়েশন। হেরোজেনাস মানে কেউ হেল্প করছে নিউক্লিয়েশনে, এবং এই হেরোজেনাস নিউক্লিয়েশনে যারা হেল্প করে বিভিন্ন ডিগ্রিতে হেল্প করে, কম বেশি। এবং আমরা হিসাব করে দেখলাম যে সমস্ত পার্টিকেল গুলা, যে সমস্ত ফরেন সারফেসটা ওয়েটেড বাই দ্য লিকুইড, তারাই কেবলমাত্র সলিড নিউক্লিয়েশনে হেল্প করে। যেগুলো নন ওয়েটেড বাই দ্য লিকুইড, তারা কখনো হেল্প করে। ওকে, এনি কোয়েশ্চেন? ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে শেষ করি। আমরা গতবারে দেখলাম 58 জন, 2 জন নাই। এখনো 58 জন দেখছি, 2 জন নাই। ওকে স্যার 2 জন